আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আহ, আপনারা জানেন আমি বলেছিলাম যে 14 তারিখ রাতে আপনারা হচ্ছে ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাসের শেষ ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আমি যেহেতু 14 তারিখে অনেক অসুস্থ এবং এখনো আমি অসুস্থ, সেই জন্য আমি আর দিতে পারিনি। এই জন্য আমি আসলে দুঃখিত। আসলে কখন কি হয়ে যায় এটা তো বলা যায় না, এই কারণে। তো আমি আবার এগুলা সাজাইতে গুছাইতে অনেক সময় লেগেছে। তো সব মিলিয়ে আমরা আজকের দিনের মধ্যে চেষ্টা করব সব সাজাতে, যদিও নিজে চাপ নিচ্ছি, অনেক অসুস্থ। আহ, দুঃখ প্রকাশ করছি এবং হয়তোবা ভিডিওর মাঝে কখনো কখনো নাক টানা শোনা লাগতে পারে আপনার, সেই জন্য আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। তো আমরা আজকে শুরু করতে চাই কথা না পারি, এবং আমি লিখে রাখছি কারণ হচ্ছে, লিখে রাখার একটা কারণ বলি, সেটা হচ্ছে আপনার তাহলে বেশি নাক টানা শুনতে হবে না। তো আমরা থিওরাম করব কন্টিনিউটির উপরে। আমরা এর আগের দিন কন্টিনিউটির উপরে ব্যাপারগুলো পড়েছি। তো সেটা হচ্ছে, বলা আছে যে একটা ফাংশন, স্পষ্ট করে বলা আছে যে একটা রিয়েল ভ্যালুড ফাংশন। রিয়েল ভ্যালুড ফাংশন বলতে কি বোঝায়, আমি যদি এখানে বুঝাই যে একটা ফাংশন আছে এক্স, ওকে, এক্স স্কোয়ার, এখানে আমরা ইনপুটও দিলাম রিয়েল এবং যদি আউটপুটও পাই রিয়েল, তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে আপনার রিয়েল ভ্যালুড ফাংশন। তো এরকম একটা ব্যাপার বলছে, একটা রিয়েল ভ্যালুড ফাংশন এ, অপর আর একটা ফাংশন আছে জি, সেটা একটা ইন্টারভেলের মধ্যে আমরা ডিফাইন করলাম, যে কোনো ইন্টারভেল। ধরেন এই যে আই দ্বারা আমি কি বুঝাচ্ছি, ইন্টারভেল। এই ইন্টারভেলটা ওপেন হতে পারে, ক্লোজড হতে পারে, আবার সেমি ওপেন ক্লোজড হতে পারে, এরকম ব্যাপার। তো দুইটা ফাংশন যদি এই যে আই নামক ইন্টারভেলে কন্টিনিউয়াস হয়, কোন পয়েন্টে, বলছে ওই যে যে একটা ইন্টারভেল দিছি তার থেকে একটা পয়েন্ট নিছি এ, এ নামক পয়েন্টে, তাহলে বলছে তাদের যোগফল, ওই দুইটা ফাংশনের যোগফল, মানে যোগ করব, দুটা ফাংশনকে বিয়োগ করব। ফাংশনের সাথে যদি আমি একটা কনস্ট্যান্ট সি গুণ করি, ফাংশন দুটাকে যদি আমি গুণ করি, ফাংশন দুটাকে আমি যদি ভাগ করি, তাহলে তারা ওই পয়েন্টেই কন্টিনিউয়াস হবে। দেখে তো বুঝতে পারছে কিনা? ঠিক আছে, ওকে। দুই নম্বরে বলছে, দুই নম্বরে বলছে যে একটা ফাংশন আছে হচ্ছে এফ, একটা ফাংশন সেটা হচ্ছে এফ, সে হচ্ছে কন্টিনিউয়াস। দেখেন এফ হচ্ছে কন্টিনিউয়াস। বলছে এফ যদি কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে তার মড, ওই ফাংশনকে যদি আমি মড করে দিই, তাহলে সেটাও কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, ওকে। তিন নাম্বারে যেটা বলছে, আমরা তিন নাম্বার দেখতে চাই। বলছে একটা ফাংশন এফ, সেটা কন্টিনিউয়াস কোথায়, ক্লোজড ইন্টারভেল এ বিতে। তাহলে বলছে ওই যে ফাংশনটা এফ অফ এক্স, সেটা হচ্ছে আপনার বাউন্ডেড হবে। এগুলো প্রমাণ করা যায় কিন্তু, বাট আমরা প্রমাণ করবো না, আমরা এইভাবে মনে রাখবো। কি বলবো, একটা ফাংশন যদি একটা ক্লোজ ইন্টারভেলে কন্টিনিউয়াস হয়, তাহলে সেই ফাংশনটা বাউন্ডেড ওই ক্লোজ ইন্টারভেলের মধ্যে। আর যদি বাউন্ডেড হয়, তখন কি পাবো, আমরা জানি রিয়েল অ্যানালাইসিসে পড়ছি, আমরা মনে করে নিলাম এটা একটা, মনে করেন সেটের মতো। ওভাবে মনে রাখেন, আপনি যেভাবে মনে রাখতে পারেন। আর যদি কোনো কিছু বাউন্ডেড হয়ে যায়, তাহলে তার ম্যাক্সিমাম মিনিমাম থাকবে, সুপ্রিমাম ইনফিমাম থাকবে। এই কথাগুলো পরবর্তীতে অর দিয়ে চাইলে এভাবেও লিখতে পারেন যে তার সুপ্রিমাম এবং ইনফিমাম থাকবে। দেখেন একটা ফাংশন সেটা যদি কন্টিনিউয়াস হয়ে যায় কোথায়, ক্লোজ ইন্টারভেলের মধ্যে, তাহলে বলছে সেই ফাংশনের সুপ্রিমাম এবং ইনফিমাম থাকবে। কেন? কারণ হচ্ছে আমরা জানি, আবার তিন নাম্বার থিওরাম থেকে আমরা জানি, কি জানি, তিন নাম্বার থিওরাম বলছে যদি কোনো একটা ফাংশন ক্লোজড ইন্টারভেলের মধ্যে কন্টিনিউয়াস হয়ে যায়, তখন ওই ফাংশনটা আসলে বাউন্ডেড হয়, আর বাউন্ডেড হলে তার সুপ্রিমাম মিনিমাম অবশ্যই পাওয়া যাবে, তাই না? এই যে হচ্ছে কনসেপ্ট। এই কয়টা থিওরাম আমাকে লাগবে, এখান থেকে যে কোনো একটা স্টেটমেন্ট দিয়ে বলতে পারে এটা কি ট্রু কিনা। আচ্ছা, এরপর আমরা যেটা করব 5 নাম্বার। 5 নাম্বারে বলছে বোলজানো ওয়েরস্টার্স বা বোলজানোস থিওরাম ফর কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, এটা কি বলছে, বলছে যদি একটা ফাংশন কন্টিনিউয়াস হয়, কোথার মধ্যে কন্টিনিউয়াস হয়, ক্লোজ ইন্টারভেল এ বি এর মধ্যে। তার আমরা জানি কিছুক্ষণ আগে পড়ে আছি 3 নাম্বারে, যে একটা ফাংশন যদি ক্লোজ ইন্টারভেলের মধ্যে কন্টিনিউয়াস হয়, তাহলে সেই ফাংশনটা কি, বাউন্ডেড। দেখেন সেই ফাংশনটা কি, বাউন্ডেড। এখন বলছে আহ তা আমরা বুঝতে পারছি ফাংশনটা বাউন্ডেড, এই কারণে দেখেন নিচের চিত্র যেটা দেখছেন, যে আমি একটা ফাংশন নিয়েছিলাম, সেই ফাংশনটা চিত্র এরকম, এবং আমি কিন্তু দেখেন এখানে এ আর বি নামক ব্যাপার নিয়েছি। তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ফাংশনটা আমি বাউন্ডেড করে রাখছি। এখন প্রশ্নই হতে পারতো কেন বাউন্ডেড করছেন, এরকম আপনি বলতে পারতেন। তখন আমি বলতাম যে আমি 3 নাম্বার তো প্রমাণ করে আসছি, যে যদি একটা ফাংশন কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভেলের মধ্যে, সেই ফাংশনটা বাউন্ডেড হয়। তো এখানে যেহেতু প্রথমেই বলে দিয়েছি, যদি একটা ফাংশন একটা কন্টিনিউয়াস হয় কোথায়, ক্লোজ ইন্টারভেল এ বিতে, তখন তো সে বাউন্ডেড হবেই হবে। সাথে সাথে বলছে বোলজানো সাহেব, কি বলছে, বলছে সাথে সাথে এই যে এফ অফ এ মানে ফাংশনাল ভ্যালু
এ পয়েন্টে এবং ফাংশনাল ভ্যালু বি পয়েন্টে, তারা যদি পরস্পর অপোজিট সাইন হয়, অপোজিট মানে তাদের গুণফলটা নেগেটিভ, দেখেন তো বুঝতে পারছেন কিনা। দুইটা কন্ডিশন, এক নাম্বার একটা ফাংশন ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস, দুই নাম্বারে ওই যে যে ইন্টারভ্যালটা আছে সেই ইন্টারভ্যালের দুইটা ফাংশনাল ভ্যালু তারা যদি অপোজিট সাইন হয়, অপোজিট সাইন হওয়া মানে তাদের দুইটার গুণফল জিরো নেগেটিভ হবে। তাহলে বলছে, বোলজানো সাহেব বলছে দেখবেন সে গ্যারান্টি দিয়েছে যে দেন কি হবে, সেখানে এমন একটা অ্যাটলিস্ট কমপক্ষে একটা পয়েন্ট পাবেন। কোথায় পয়েন্টটা কোথার মধ্যে পাওয়া যাবে, বলছে পয়েন্টটা পাবেন আপনি এই যে ইন্টারভ্যাল আছে না, কত দেওয়া আছে এরকম এ বি, এই যে একটা ক্লোজ ইন্টারভ্যাল আছে, বলছে আপনি এদের একটা ওপেন ইন্টারভ্যালের মধ্যে অবশ্যই এরকম একটা সি পাবেনই যেখানে এফ অফ সিটা অর্থাৎ ওই সি পয়েন্টের ফাংশনের ভ্যালুটা শূন্য হবে। দেখি তো বুঝতে পারছে কিনা, এই যে দেখেন শূন্য হবে, বুঝছে। তাহলে এটা তো আসলে স্টেটমেন্ট গুলো আমরা এরকম টানা মুখস্থ করে ফেলবো, টানা মুখস্থ করে ফেলবো এবং সুন্দর করে পড়বো। এগুলোর প্রমাণ শিখলে আরো ভালো লাগতো, বাট আপনি বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি যে আসলে আমাদের প্রমাণ করার মতো মন মানসিকতা তো নেই। কেন? কারণ এখানে আসবে হচ্ছে এমসিকিউ। ওকে, তাহলে এগুলো একটু সুন্দর করে, কিন্তু একদম কঠিন না স্টেটমেন্ট গুলো। এবং দেখতে পাচ্ছেন আমি একটা ফাংশন নিয়েছি, সেটা কি ক্লোজ ইন্টারভেল এ বি এর মধ্যে কন্টিনিউয়াস। দেখছেন কোথাও আমার কলম উঠান লাগছে, আমি যদি এখান থেকে হাঁটা শুরু করতাম, যদিও আমার ড্রয়িং হ্যান্ড খুবই খারাপ, ঠিক আছে, এই যেভাবে যদি আমি যাইতাম কোনো কিছু উঠান লাগছে না, দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, এবং দেখেন এফ অফ এ সেটা হচ্ছে পজিটিভ, কারণ ওয়াই অক্ষের উপরে আছে, মানে আমি বলতে চাচ্ছি এক্স অক্ষের উপরের দিকে আছে, ঠিক আছে। তাহলে এক্স অক্ষের উপরে থাকলে সেটা কি হয়, পজিটিভ। এখানে দেখেন নেগেটিভ আছে এফ অফ বি, তাদের গুণফলটা নেগেটিভ হবে, তাহলে অবশ্যই অবশ্যই সেখানে একটা সি পয়েন্ট থাকা লাগবে যেখানে ফাংশনাল ভ্যালুটা শূন্য। তাহলে আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে, এই যেখানে দেখেন পারলে আপনি বিশ্বাস না করলে এখানে দেখেন, আমি আরো দাগাই দিচ্ছি, এখানে এই যে ফাংশনাল ভ্যালুটা শূন্য হচ্ছে, তাই কি না? ওকে, 6 নাম্বার আমরা যেটা শিখতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটা কনস্ট্যান্ট ফাংশন কন্টিনিউয়াস হবে, লিখে রাখবেন। ধরেন আপনাকে এমসিকিউ তে দিল, আপনি বলতে পারেন কিন্তু মনে মনে যে ভাই আপনি তো এমসিকিউ করালেন না। এখানে যে প্রত্যেকটা কথা যা লিখছে এক একটা করে এমসিকিউ, এক একটা করে এমসিকিউ থেকে দেওয়া। তাহলে আপনাকে বলে দিল যে নিচের কোন ফাংশনটি কন্টিনিউয়াস, এরকম ফাংশন দিয়ে দিল, আপনি এখানে একটা অপশন দেখলেন যে একটা 5 নামক একটা ব্যাপার আছে, যে f of x equals to 5 মনে করেন, তাহলে এই যে ফাংশনটা এটা অবশ্যই কন্টিনিউয়াস হবে, কারণ এভরি কনস্ট্যান্ট ফাংশন ইজ কন্টিনিউয়াস, এই যে বললাম। এরপরে বলছে আইডেন্টিটি ফাংশন, সেটাও কন্টিনিউয়াস। কি বলছে, এই যে আইডেন্টিটি একটা ফাংশন আছে সেও কন্টিনিউয়াস হবে। আইডেন্টিটি ফাংশন কাকে বলে, এটা হচ্ছে একটা অদ্ভুত মেশিন। আমরা জানি যে ফাংশন বলতে আসলে আমরা মেশিনকে বুঝাই থাকি, এটা একটা অদ্ভুত মেশিন। কি কিরকম অদ্ভুত, বলছে এখানে ইনপুট যা দিবেন না সে আউটপুট তাই দিবে। তাহলে এটা কি, আমি দিচ্ছি মনে করেন আখ, সে আমাকে আখে দিল, রস দিল না। তো এই যে ব্যাপারটা, এই অদ্ভুত মেশিনের নাম হচ্ছে আইডেন্টিটি ফাংশন। এবার দেখেন আপনি যদি চান যে একটু ফিল করতে চাই, প্রমাণ তো করাই যায়, এফ অফ এক্স মানে লিখতে পারি ওয়াই, ওয়াই কস টু এক্স, আপনি যদি এর চিত্র আঁকেন এরকম হবে। দেখেন এটা কোথাও ডিসকন্টিনিউয়াস না। এই কারণে বলছে যে এই যে ব্যাপারটা আইডেন্টিটি ফাংশন, সেটা কি হবে, একটা কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। এরপরে দেখেন 8 নম্বরে লিখছি যে এভরি পলিনোমিয়াল অফ পজিটিভ ডিগ্রি, এখানে এই কথা মনে রাখতে হবে যে আমরা কিন্তু জানি যে পলিনোমিয়ালের সবসময় আসলে ডিগ্রিটা কি হবে, আপনার নেগেটিভ হবে না, তাই এটা কিন্তু জানি। তারপরে এখানে লিখে দেখছি, না লিখলেও হয়তো সে, তার মানে আপনি সহজে বলতে পারতেন যে এভরি পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস 1r। ওকে, এরপর দেখেন sin x, এটা লিখছি যে sin x একটা ফাংশন আছে সেটাও কন্টিনিউয়াস হবে। আপনি যদি কারণটা এক লাইনে জানতে চান তাহলে বলবো যে sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে cos x, আর আমরা কি জানি যে এভরি ডিফারেন্সিয়েবল ফাংশন ইজ কন্টিনিউয়াস, সেই হিসেবে বলতে পারবো sin x cos x এগুলা কি কন্টিনিউয়াস। দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, তাহলে এই পর্যন্ত গেল একটা ব্যাপার। এরপরে আমরা যাব হচ্ছে আপনার একটা এমসিকিউ, কয়েকটা এমসিকিউ রাখছি, আপনি প্রত্যেকটা কিন্তু এমসিকিউ, এখানে 9টা না, 9টা দিয়ে আছে 18টা করে এমসিকিউ বানানো যাবে। এখানে যে 9টা আমি নোট লিখলাম, তো এই যে 9টা নোট থেকে আপনি 18টা এমসিকিউ বানাইতে পারবেন। যেমন 5 নাম্বার দিয়ে কিভাবে বানাইলো, আপনাকে বলে দিল যে সাপোজ এফ ইজ এ কন্টিনিউয়াস, এফ একটা কন্টিনিউয়াস কোথায়, ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে। এখন তারা বলল যে এই যে এফ অফ এ এফ অফ বি অপোজিট, তাহলে কি সেখানে আমরা কয়টা পয়েন্ট পেতে পারি যেখানে ফাংশনাল ভ্যালুটা শূন্য হবে, লেখা থাকতে একটা পারে দুইটা, ইনফাইনাইটলি মেনি। তাহলে আমরা তো বলছি যে অ্যাট লিস্ট একটা পয়েন্ট পাবো,
গ্যারান্টি দিয়ে। যদি বলতো মাস্ট কয়টা পয়েন্ট পাবো, তখন লিস্ট একটা, মানে একটা অবশ্যই পাবো, তার চেয়ে বেশিও পেতে পারি। নাকি বুঝেন নাই? দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, এটা গেল। তো এই যে এমসিকিউ আমরা এগুলা দিছি, যে দেখেন এইভাবে আসতে পারে, তাহলে আপনার নিজে একটু বানাইতে হবে কিভাবে এমসিকিউ গুলো আসবে। আমরা মেইন টপিকস গুলো কভার করে দিচ্ছি। এক নাম্বার এমসিকিউ তো বলছে যদি দুইটা ফাংশন হয় এফ এবং জি, তারা যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, তখন কোনটা সত্য হবে? তাদের ওই দুইটা ফাংশনকে যদি যোগ করি সেটা কন্টিনিউয়াস হবে, ভাগ করলে কন্টিনিউয়াস হবে, গুণ করলে কন্টিনিউয়াস হবে। বলছে ওয়ান, ইয়েস, এখানে অপশনটা হবে তাহলে ওয়ান। ওকে, এরপর বলছে আইডেন্টিটি ফাংশন, সেটা কি? আমরা জানি এইমাত্র করছি কন্টিনিউয়াস। এটা একটা পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল, তাই না? এভরি পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস, আর কিছু দেখা দরকার নেই, এই যে শেষ, এভাবে করে ফেলবেন। আচ্ছা, এরপর আমরা যেটা যেতে চাই সেটা হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউটি, সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকস। আপনাকে যদি ভাইভাবে যান এটার মধ্যে জিজ্ঞেস করবে, এবং এখনো অধিকাংশ মানুষ আমরা কিন্তু ইউনিফর্ম কন্টিনিউটি সম্পর্কে বেশিটা জানি না। তো ইউনিফর্ম কন্টিনিউটির আমরা হচ্ছে প্রথমে ডেফিনেশনটা দিয়েছি, তো আমি ডেফিনেশনটা পড়ে শোনাতে চাই, তারপর হচ্ছে কন্টিনিউটি এবং ইউনিফর্ম কন্টিনিউটির মধ্যে আমরা ডিফারেন্স লিখে রাখছি, সেখান থেকে আপনি সব বুঝে যাবেন। তো বলছি, আমরা যেহেতু ফাংশনেরই কন্টিনিউটি পড়ে থাকি, তো আমরা একটা ফাংশন ডিফাইন করলাম যে এফ একটা ফাংশন, সেটা কি ধরনের ফাংশন? বলছে রিয়েল ভ্যালুড ফাংশন। ডিফাইন করছি কোথায়? অন আ সেট। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কার উপরে ডিফাইন করছি? সেটের উপরে, যে সেটটা সাবসেট অফ আর। এখন এই যে সেট বললাম, এই সেটটা সেট না হয়ে একটা ইন্টারভেল হতে পারে, এই কারণে লিখছি ইট মে বি ইন্টারভেল। ইন্টারভেল হতে পারে, ধরেন আমি লিখলাম যে এরকম যে 2 থেকে 5, ঠিক আছে? সেটটা কিন্তু ইন্টারভেল আকারেও লেখা যেতে পারে, এরকম বলছি। তাহলে বলছি এই যে যে এফটা দেখতে পাচ্ছেন, সেই এফটাকে আমরা ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলতে পারবো কার উপরে? ওয়ান ডি এর উপরে। কখন বলতে পারবো? এটা হচ্ছে ডেল্টা এপসাইলন ডেফিনেশন। যদি না বুঝেন কোনো সমস্যা নাই, আপনি যেহেতু এখান থেকে আসবে ম্যাথ, আমরা ম্যাথ করার জন্য শর্টকাট টেকনিক রাখছি, আপনি পারবেন, সবচেয়ে বেশি ম্যাথ পারবেন এটা থেকে ইউনিফর্ম কন্টিনিউটি থেকে একটা ম্যাথ, দুইটা এমসিকিউ, একটা এমসিকিউ আসবেই আসবে। সুতরাং এখানে কোনো ধরনের আপনার ভয়ের কারণ নেই। যদি কেউ ডেফিনেশন না বুঝে, কোনো সমস্যা নেই, ম্যাথ দরকার আপনার বাংলাদেশি হিসাবে, আপনার ম্যাথ আপনি করতে পারবেন। তাহলে এখানে আমরা এই ডেফিনেশন যেহেতু কন্টিনিউটির সময় আলোচনা করছি, এখানে সেম আলোচনা যে ফর ইচ এপসাইলন গ্রেটার দ্যান জিরো, মানে প্রতিটি এপসাইলনের জন্য আমাকে সেখানে এমন একটা ডেল্টা থাকতেই হবে যাতে করে ওই যে আমি ডোমেইন থেকে, ডোমেইন মানে এখানে আমাদের সেট ডি, সেখান থেকে যদি দুইটা পয়েন্ট নেই, তাদের যদি আমরা যেরকম মড করি সেটা লেস দ্যান ডেল্টা, সেখান থেকে আমাকে এটা পাইতে হবে, এই জিনিসটা পাইতে হবে। কি পাইতে হবে? এই যে এটা পাইতে হবে। এরকম ঘটনা ঘটলে তখন আমরা ওই ফাংশনকে বলতে পারবো একটা ইউনিফর্ম কন্টিনিউটি হয়েছে কি হয় নাই ওই ফাংশনের, বা আছে কি নাই, মানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস কি না, এটা আমরা চেক করতে পারি এই ডেফিনেশন দ্বারা। কিন্তু আপনার জন্য আমি শর্টকাট লিখে রাখছি, কোনো ধরনের সমস্যা নাই। আর এরপরে আবার আমরা উদাহরণ দিব যখন, তখন আমরা বড় করে একটা ম্যাথ করবো, কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে আমাদের থেমে থাকার মতো না, কখনো কখনো কেউ চাইলে রিটেনের প্রিপারেশনও নিতে পারেন। আমরা যতটুকু করাইছি রিটেনের প্রিপারেশন দিয়ে এনাফ, ওয়েল এনাফ। ওকে, এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ইউনিফর্ম কন্টিনিউটি এন্ড কন্টিনিউটি, এইটা শিখতে চাই। কি হয়েছে যে আসলে ডিফারেন্সটা কি? ইউনিফর্ম কন্টিনিউটি আর কন্টিনিউটি যে বললাম, তাদের মধ্যে ডিফারেন্স কি? এটাই সাধারণত স্যাররা জিজ্ঞেস করে। তো এখানে বুঝতে হবে, আমরা এই কথাটা লিখবো যে ডেল্টাটা ডিপেন্ড করে, আমরা যে আগে কন্টিনিউটি করছি, ডেল্টা ডিপেন্ড করতো এপসাইলনের উপর, সাথে সাথে ডেল্টা কখনো কখনো পয়েন্টের উপর নির্ভর করতো। এই যে এখানে দুইটা তথ্য লিখে নেন, আমি অনেক কিছু লিখছি, সেটা আপনি পড়ে নিবেন। আমি লিখছি, দেখেন যে কন্টিনিউটিতে, কন্টিনিউটির ক্ষেত্রে ডেল্টা, এই যে ডেল্টা ডিপেন্ডস অন, কার উপর ডিপেন্ড করছো? অনলি, এখানে অনেক চাই লিখছি, এখান থেকে আরো ভালোভাবে পড়তে পারবে। এই যে এপসাইলনের উপর যেমন নির্ভর করতো, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পয়েন্টের উপর নির্ভর করতো। কিন্তু ইউনিফর্ম কন্টিনিউটিতে ডেল্টা ডিপেন্ডস অনলি ওয়ান এপসাইলন, নট এ পয়েন্ট। অর্থাৎ প্রথম পার্থক্য হচ্ছে, আগে যে আমরা কন্টিনিউটি পড়েছি সেখানে ডেল্টা ডিপেন্ডস অন এপসাইলন অ্যাজ ওয়েল অ্যাজ পয়েন্ট, অর্থাৎ পয়েন্টের উপরও ডিপেন্ড করতে পারতো। কিন্তু ইউনিফর্ম কোয়ান্টিটিতে ডেল্টা জাস্ট ডিপেন্ড করবে এপসাইলনের উপর, কোনো পয়েন্টের উপর না। এটা একটা পার্থক্য। 2 নাম্বার, আমরা যখন 2 নাম্বার আরো সুন্দর করে পারার কথা আগের লেকচার যেহেতু আমরা বলছিলাম আগের লেকচারে যে আমরা যখন একটা ফাংশন বলি যে ফাংশন, তখন আমরা বলি ফাংশন ইজ কন্টিনিউয়াস এট দ্য পয়েন্ট, একটা পয়েন্ট।
দ্যাট মিনস দ্য কন্টিনিউটি ইজ এ পয়েন্ট প্রপার্টি। অর্থাৎ আমরা যে আগে যখন কন্টিনিউটি পড়ছি বলতাম যে একটা ফাংশন কন্টিনিউয়াস হবে কিনা, বলতাম একটা পয়েন্টে, এটা পড়তাম। বাট ইউনিফর্ম কন্টিনিউটি ইজ নট আ প্রপার্টি অফ পয়েন্ট। তাহলে এটা কিসের উপর? ইউনিফর্ম প্রপার্টিটা, ইউনিফর্ম কন্টিনিউটিটা, এটা বলছি পয়েন্ট প্রপার্টি না। তাহলে কি প্রপার্টি এটা? বলছে এটা হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউটি ইজ এ প্রপার্টি অন আ সেট। অর্থাৎ এটা আমরা সেটের উপর কাজ করি। দেখেন পারলে আমরা আগে যখন কন্টিনিউটি ডেফিনিশন দিয়েছি বলতাম একটা ফাংশন কে আমরা কন্টিনিউটি বা কন্টিনিউয়াস বলবো এট এক্স ইকুয়ালস টু এ, অর্থাৎ একটা পয়েন্টে। কিন্তু এখানে আমরা বলছি ওয়ান এ সেট, অর্থাৎ একটা সেটের উপরে আমরা করে থাকি। এই কারণে বলছি যে কন্টিনিউয়াস, আমরা যে আগে কন্টিনিউটি পড়ছি সেটা হচ্ছে পয়েন্ট প্রপার্টি। অর্থাৎ একটা আমরা একটা পয়েন্টে সে কন্টিনিউয়াস কিনা সেটা জানতাম। আর এখানে আমরা কিন্তু পয়েন্ট প্রপার্টি না, বরং আমরা ইউনিফর্ম কন্টিনিউটি ইজ এ প্রপার্টি অন আ সেট। তার মানে দিন শেষে যে তথ্যটা জানালো যে আমরা এই কথাটা বলতে পারবো না, উই ক্যান নট সে এ ফাংশন ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস এট এ পার্টিকুলার পয়েন্ট। এটা আমরা এই কথা কোনোদিন তো বলতে পারবো না যে একটা পয়েন্টে সে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, এই কথা বলতে পারবো না। অর্থাৎ এটা পয়েন্ট প্রপার্টি না, এটা হচ্ছে সেটের উপর নির্ভর করবে। ঠিক আছে? ওকে। এবার এবার হচ্ছে আমরা এক্সাম্পল নিতে চাই। তা আমরা একটা এক্সাম্পল নিছি, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, যেখানে এক্স বিলং করবে আর এর উপরে। ঠিক আছে? এখন বললে দিচ্ছে যে আমাদের এই যে ব্যাপারটা, এটা কি আমাদের ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে কিনা। তো আমাদের যেই ব্যাপারটা সেটা বলছে একটা ফাংশন, রিয়েল ভ্যালুড ফাংশন, এখানে সেটটা হচ্ছে আর, এটা বুঝতে হবে। ঠিক আছে? তো আমাকে দেখেন, আমাকে যদি এটা করতে হয় আমাকে মেইন লাগবে হচ্ছে এই দেখেন ডি থেকে, অর্থাৎ সেট থেকে দুইটা পয়েন্ট নিতে হয়, এক্স ওয়ান এক্স টু। আমি কি করছি? দুইটা পয়েন্ট নিছি, এক্স ওয়ান এক্স টু। তারপরে এই যে দেখেন, এটা এক নাম্বার মনে রাখবেন। আমি বড় করে করছি, শর্টকাট আছে, পরবর্তীতে শর্টকাট শেখাবো, কিন্তু পরবর্তী যখন আপনার রিটেনে কাজে লাগবে এই কারণে যে দুইটা পয়েন্ট নিলাম। এইটা যদি ঘটে তাহলে দেখাইতে হবে এইটাও ঘটতে হবে বাধ্যতামূলক, এটা ঘটতে হবে। তাহলে আমরা ধরে নিলাম এই পর্যন্ত সত্য। এই পর্যন্ত কি বলছি একটু দেখাতে চাই, অন্য কালে নিয়ে আসি। এখান থেকে দুইটা পয়েন্ট নিব, আর এই ঘটনাটা সত্য হবে। এই যে এই ঘটনা, এই বক্স পর্যন্ত সত্য হবে। আমাকে দেখাইতে হবে কি এই 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 বেটায় সত্য কিনা। ওকে, তাহলে আমরা একটু দেখতে চাই। ওকে, এখন আমরা যেতে চাই, এই যে আমরা দুটা পয়েন্ট নিছি এবং দেখাই দিচ্ছি যে ধরে নিলাম যে এই যে এক্স ওয়ান আর এক্স টু তাদের ডিফারেন্সের মডটা ডেল্টা থেকে ছোট। এখন আমাকে দেখাইতে হবে কি এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু লেস দেন এই এপসাইলন হয় কিনা। আমরা যেতে চাই এরকম করতেছি। আমাদের এখন উদ্দেশ্য কি তাহলে? এই যে এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু এটা লেস দেন কি দেখানো, এপসাইলন দেখানো। আমরা দেখি সেটা করতে পারতেছি কিনা। তা আমরা জানি এফ অফ এক্স ওয়ান মানে কি, আমি যদি এখানে বসাই এফ অফ এক্স ওয়ান মানে কি এক্স, এফ অফ এক্স থাকলে এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এক্স ওয়ান মানে এক্স ওয়ান স্কোয়ার, এই যে বসাইছি। এফ অফ এক্স টু তাহলে এক্স টু স্কোয়ার হবে, এই যে ফাংশন দেখে বসাইতে হবে এটা, তাই না? ওকে, আমরা বসাই ফেললাম। বসানোর পর তাহলে এটা পাই গেলাম। ওকে, এখন এটা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তারপর এখানে এটা লিখতে পারলাম। এখন আমরা একটা প্রপার্টিজ জানি, কি জানি আমরা এরকম কিন্তু পড়ে আসছি, এদের মোট সবসময় ছোট অথবা সমান হবে এ। এই যে যদি মডটা ভেঙে দেয় এরকম, এই প্রপার্টিটা কিন্তু আমরা জানি। দেখি তো বুঝতে পারছি কিনা। এখন আমি এই প্রপার্টিটা ইউজ করবো। আপনি যদি বলেন আপনি কেমনে বুঝলেন এই প্রপার্টিটা ইউজ করতে হবে, কারণ আমাকে একটা ইনইকুয়ালিটি আনতে হবে। কি ইনইকুয়ালিটি? এই যে আমাকে কিন্তু এই আমাদের উদ্দেশ্য কি এফ অফ এক্স অর মাইনাস এফ অফ এক্স টু এটাকে লেস দ্যান এপসাইলন দেখানো, মানে একটা যে কোনো মূল্যে একটা ইনইকুয়ালিটি আনতে হবে। সুতরাং আপনাকে যত পড়া আছে ইনইকুয়ালিটি সেগুলো সব মনে রাখতে হবে যে আমাকে কেমনে ইনইকুয়ালিটি আনা যায়। ওকে, আমরা এখন কি করতে চাই? এখন দেখেন আমি আবার এটাকে ভেঙে দিলাম, এই যে এটা লিখলাম। দেখি এই লাইন পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। আমি জানি যে আমরা বুঝতে পারি, কারণ আমরা আগের ক্লাসগুলো করেছি। ওকে, এখন দেখেন আমাদের আগে একটা ব্যাপার ঘোষণা করা ছিল। কি ঘোষণা করা ছিল? এইটা যে এক্স ওয়ান মড অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু, এই যে এদের ডিফারেন্সের মডটা লেস দ্যান ডেল্টা। তাহলে আমি এখানে বসাই দিতে চাই। দেখেন এখানে কিন্তু আমি লেস দ্যান চিহ্ন আনছি, সরাসরি লেস দ্যান। কেন কেন আনছি? এই যে এটার উপর নির্ভর করে, এটার উপর নির্ভর করে, কারণ বলছে এক্স ওয়ান এক্স টু এর মডটা লেস দ্যান ডেল্টা। তাহলে এখানে আমি ডেল্টা বসাই ফেললাম, এই যে এটার জায়গায় এটা লিখলাম। দেখেন তো ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। ওকে, তাহলে এবার দিন শেষে আমি কি পাইলাম? তাহলে দিন শেষে আমি এরকম একটা ব্যাপার পাইলাম। ওকে, কিন্তু আমাকে কি লাগবে? আমাকে লাগবে হচ্ছে এই সাইডটাকে এপসাইলন দেখানো। তাহলে আমি যদি মনে মনে ধরে নিই এটাই এপসাইলন আমার, দেখেন ইফ উই কনসিডার এপসাইলন ইকুয়ালস টু এত, তাহলেই কিন্তু আমি এটা পাওয়া যায়। কি পাই?
এই যে এইটা আমি যেটা দেখাতে চাই সেটাই কিন্তু আমি পাওয়া যায়। কিন্তু এখানে যে সমস্যা, সে ডেল্টাটা কি আছে, ডেল্টা পরবর্তীতে লাইন লিখছি, ডেল্টা সমান কি পাচ্ছি, এপসাইলন ডিভাইডেড বাই x1 প্লাস x2, তাই না? এখন x1 x2 এগুলা কি, এগুলা কিন্তু আমরা এই যে সেট থেকে দুইটা পয়েন্ট নিয়েছিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা এপসাইলনের উপর ডিপেন্ড করতেছে, সাথে সাথে এই যে পয়েন্টের উপর ডিপেন্ড করতেছে। এই কারণে আমরা বলবো নট ইউনিফর্ম কন্টিনিউয়াস, কারণ আমরা বলছিলাম ডেল্টাটা শুধুমাত্র এপসাইলনের উপর নির্ভর করবে, নট আ পয়েন্ট। এটা দিয়ে বলতে পারেন, আরেকটা ভাবে বলা যায়, আমরা সেটা পরে শিখাবো, ঠিক আছে, পরে শিখাবো। ওকে, এক্সাম্পল টু দেখেন। আর একটা কথা দিয়ে এভাবে বলে স্যারেরা, আমি আসলে আপনাদের বোঝানোর জন্য বলছি, সেটা হচ্ছে বলে যে আপনি যদি কখনো দেখেন যে এই x1 আর x2 কোথা থেকে নিছেন জানো, x1 x2 এটা নিছেন আর থেকে, এটাও শিখাই ফেলি, আর থেকে নিছেন। যদি কখনো দেখেন যে x1 এবং x2 এর মান বসাইয়া এটা বাউন্ডেড হয়, মানে এমন একটা মান পান, এখন বলেন x1 যদি কেউ নেন 5, আরেকজন কিন্তু 6, তাই না? তাদেরকে যোগ করলে 11 আসবে। আচ্ছা, আর যেহেতু আমি x1 এর মান 1000 কোটি নিতে পারি না, 1000 কোটি নিলাম, x2 এর মানও 1000 কোটি নিলাম, তার মানে এখানে সর্বোচ্চ মান কত হতে পারে, অনেক হতে পারে না, ইনফিনিট হতে পারে। তাহলে বলছে যদি কখনো দেখেন এই ভ্যালুগুলো x1 x2 বসায়া বাউন্ডেড না পান, তাহলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস না, এটাও একটা টেকনিক। এখন আপনি বলতে পারেন না, x1 এর ভ্যালু আমি 1 নেব, x2 এর ভ্যালু 2 নেব, কারণ অনেক তো আছে, x1 x2 এর ভ্যালু অনেকগুলো আছে, ঠিক আছে, কারণ যেহেতু আর এর মধ্যে আছে বিলং করতেছে, এটা বুঝতে হবে আপনাকে আগে, এভাবে মনে রাখতে পারেন। আর কখনো যদি দেখেন এইটা বাউন্ডেড হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস। যেমন আমি পরের একটা এক্সাম্পল দিচ্ছি, তাইলে বুঝতে পারবেন, হয়তো অনেক আলোচনায় বুঝেন নাই। এই যে একই ফাংশন দিচ্ছি, দেখেন একই ফাংশন, কিন্তু এবার আমি বলছি এই যে এক্সটা কোথা থেকে নিতে হবে, এবার আমার যে ইন্টারভেলটা আমি কিন্তু বলছিলাম সেট না হয়ে সেটা ইন্টারভেল হতে পারে, তাহলে 1 থেকে 4 এর মধ্যে নিতে হবে। এবার একই নিয়ম, একই জিনিস করছি, এই যে x1 প্লাস x2 এর পরিবর্তে আমি কি বসাইছি দেখছেন, আমি 8 বসাইছি, কেন? এবার দেখেন আমি যে যত পয়েন্ট নিব সব হচ্ছে এই যে 1,4 এর মধ্যে, 1,4 এর মধ্যে। এবার আপনাকে বলতে চাই, আমি যদি x এর সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু নিতে চাই, কত হবে? 4 হবে x এর ম্যাক্সিমাম। y এর সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু যদি নিতে চাই, কত হবে? 4 হবে, কারণ এই যে 1 থেকে 4 এর মধ্যে, তাদেরকে যদি এখন যোগ করি পাবো হচ্ছে 8, তাহলে এখানে আমরা রেজাল্টটা পাওয়া যায় 8, তার মানে এটা কিন্তু বাউন্ডেড হয়ে যাবে। আর এখান থেকে দেখেন এটার ক্ষেত্রে কি ছিল, আপনি বলেন x এর মান কত নিলে সবচেয়ে সর্বোচ্চ হতো, এটা কি ফিক্স ছিল? ছিল না, কারণ হচ্ছে আর এর মধ্যে ছিল, এই কারণে। কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এটা একটু উঠাই দেই। ওকে, একই নিয়ম একই কাজ, শুধুমাত্র এই যে এখানে x1 প্লাস x2 এর পরিবর্তে আমি 8 লিখছি, কেন? কারণ এবার কিন্তু আমি বলে দিতে পারি যে x1 আর x2 দেখেন এটার মধ্যেও অনেক ফিল আছে, আপনি যদি বলেন যে আমি ফিল করতে চাই, তারও মধ্যে একটা ফিল আছে, সেটা হচ্ছে আমি কিন্তু চাইলেই এই কথাটা লিখতেই পারি যে এই যে ব্যাপারটা, এই ডেল্টা, এখন আমি এরকম করলাম, ডেল্টা লিখলাম, এখানে ডেল্টা এটা, আর এই যে x1 প্লাস x2 এর সর্বোচ্চ মান কত? 8 না? 8 এর বেশি কোনোদিনও হবে না, এখানে দেখেন সর্বোচ্চ মান কোনোদিনও বেশি হবে না। তাহলে আমি কি বলতে পারি না x1 প্লাস x2 থেকে 8 ডেল্টা সবসময় বড় হবে? দেখেন তো এটা বলতে পারি কিনা, কারণ 8ই সবচেয়ে সর্বোচ্চ মান। বলতে পারেন কম হবে, কমও হতে পারে, কারণ আমি যে 8 হবে এরকম তো কোনো গ্যারান্টি নাই। আমি কি বলতে পারি এটা থেকে এটা বড় হবে না আজীবন 8 ডেল্টা? দেখেন তো বুঝতে পারছেন কিনা। আচ্ছা, বড় হবে যেহেতু, তাহলে আমি যদি এরকম লিখি, এখন দেখেন এইটা থেকে যে 8 ডেল্টা হচ্ছে বড়, এই যে এই ব্যাপারটা থেকে 8 ডেল্টা বড়, তা আমি প্রথমে কি পাইছি, এই যে এইটা, এটা থেকে এইটা বড় অথবা সমান, তারপর পাইছি এইটা থেকে আবার এইটা বড়, এইটা থেকে আবার এইটা বড়, তাহলে আমি দিন শেষে কি বলতে পারি না এরকম যে f of x1 মাইনাস f of x2 লেস দেন 8 ডেল্টা। দেখেন তো বুঝতে পারছেন কিনা, সব মিলাইয়া লিখতেই পারি। আমাকে যদি বলে যে 2 থেকে 5 বড়, 5 থেকে 8 বড়, 8 থেকে 10 বড়, তাহলে আমি লিখতে পারি না 2 থেকে 10 বড়, এই ঘটনাটা লিখছি। তাহলে দিন শেষে পরে এই ঘটনাগুলা লিখছি। ওকে, যদি লিখি তখন কি পাইছি, এটা পাইছি। ওকে, এটা পাইছি। এখন দেখেন আমি যদি 8 ডেল্টাকে এপসাইলন লিখি, এই যে এপসাইলন লিখি, তাহলেই কিন্তু আমাদের যেই লাইনটা বলছিল যে এটা সমান এপসাইলন পাইতে হবে সেটা হয়ে যায়। দেখেন তো বুঝতে পারছেন কিনা, এই লাইনটা যদি আমরা একটু দেখাই যে 8 ডেল্টা সমান যদি এপসাইলন লিখি, তাহলে আসলে f of x1 মাইনাস f of x2 এর মড লেস দেন এপসাইলন হচ্ছে। দেখেন তো বুঝতে পারছেন কিনা। এখন দেখতে হবে এই যে আমার এখানে ডেল্টাটা, এটা ধরার ফলে ডেল্টাটা
শুধু কি এপসাইলনের উপর নির্ভর করে নাকি পয়েন্টের উপর নির্ভর করে? দেখেন এই যে ডেল্টা ধরে নিয়ে আসলাম, এখন আমরা দেখলাম যে ডেল্টা ডিপেন্ডস অনলি ওয়ান এপসাইলন। কেন? কারণ 8 হচ্ছে কনস্ট্যান্ট, পয়েন্ট না এখন। ওকে, তাহলে এটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। এভাবে হচ্ছে বড় মেথড, এভাবে যদি করতে চান এটা বড় মেথড। তো কেউ যদি চায় যে না আমি এভাবে করব না, আমি ছোট মেথডে করব, আবার অনেকে বুঝতে পারে না ইনইকুয়ালিটি, আরো ডিটেইলস অ্যানালাইসিস, তো এগুলো আসলে চাইলে, এটা যেহেতু অ্যানালাইসিস আরো বেশি অ্যানালাইসিস করা যায়, আমি কিন্তু প্রত্যেকটা লাইন অ্যানালাইসিস করিনি, করলে কিন্তু আরো করা যেত। কিন্তু তারপরে আমরা যেহেতু শর্টকাট শিখবো, এই কারণে সবাই একটু খুশি আছে। আমি জানি যে আসলে যে শর্টকাট আছে আমি বড় করে শিখবো না, এটা হচ্ছে আমাদের মন মানসিকতা। এই যে আছে নোট, বলছি আমরা একটা নোট দেখেন, এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2 যেটা আমরা আগে করলাম, এই যে 1, এটা 1 লিখতে পারিনি 1, আর এটা হচ্ছে 2, যে 2 তো লিখছি। ওকে, বলছে এখান থেকে আমরা একটা জিনিস পাইছি, কি পাইছি জানেন? একটা কমেন্ট করতে পারি যে সেম ফাংশন কিন্তু ডোমেন এর ভিন্নতার উপর নির্ভর করে ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়। দেখি তো বুঝতে পারছি কিনা কথাটা। দেখেন দুইটা ফাংশন সেম ছিল, কিন্তু এখানে ডোমেনটা ছিল 8, এখানে ডোমেনটা সেটা ছিল 1 থেকে 4। তার মানে এই যে ডোমেনটা যখন ফাইনাইট হয়ে গেছিল, মানে এরকম একটা ইন্টারভ্যালের মধ্যে ছিল, তখন কিন্তু আমাদের ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে কি হবে না, তার মানে আমাকে বুঝতে হবে সেম ফাংশন, কিন্তু যদি ডোমেন ঘুরাই দেই তখন ইউনিফর্ম কন্টিনিউয়াস ভিন্নতা হয়ে যেতে পারে। যেমন এটার ক্ষেত্রে দেখলাম 1 এর ক্ষেত্রে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়নি, এটার ক্ষেত্রে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়েছে। এখন কিছু আমরা শর্টকাট শিখবো। এই যে f of x equals to x স্কয়ার, এটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়নি। কেন? কারণ এখানে ডোমেইনটা দ্বারা আমি বাউন্ডারি দিতে পারতেছিলাম না mod x প্লাস y কে। দেখি তো মনে আছে কিনা। এই যে এখানে এখানে দেখেন x প্লাস y কে আমি বাউন্ডারি দিতে পারতেছিলাম না। ওকে, আচ্ছা এই কারণে এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস না। আচ্ছা এইটা এখানে আমি ইন জেনারেল লিখছি, যখন a b এর মধ্যে থাকবে x এর মান, তখন এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। কেন? কারণ আমি বাউন্ডারি দিতে পারছিলাম। আচ্ছা এটা সিমিলারলি 1/x, এখানে 0 থেকে ইনফিনিটি, এটাও ইউনিফর্মলি কন্টিনিউয়াস না। আপনি যদি আরো বুঝতে চান না, তাহলে একটা ব্যাপার করবেন, আরো শর্টকাট যদি করতে চান, আসলে কিন্তু এটা ঠিক না। আরো শর্টকাট যদি করতে চান, তখন এই যে 1/x আমাদের ডোমেনটা দেওয়া আছে 0 থেকে ইনফিনিটি, আপনি কি করবেন? এখানে এই মানগুলো বসাই দিবেন। কি হবে? 1/0, আচ্ছা এটা মানে ধরে নেন 0-র কাছাকাছি, আসলে তো এটা 0 না, কিন্তু দেখেন এটা কিন্তু 0 না, ক্লোজড ইন্টারভ্যাল দেয়নি, বলছে 0 থেকে একটু বড় হবে। তাই 0 থেকে বড় হলে এরকম লিখতে পারতাম 0,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 1। তাহলে এটার মান কত আসতো? দশমিকের জন্য একটা 1, তারপর এখানে যত আছে তত কোটি কোটি ছাড়াই যেত না, তার মানে এটা হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে? আর 1/ইনফিনিটি মানে কত? 0। তাহলে এটা কিন্তু আসলে এই যে ইনফিনিটি চলে আসছে, এটা বাউন্ডেড হইতো না এইভাবে শর্টকাট মনে রাখার, কিন্তু এটা কিন্তু আসলে সঠিক ওয়ে না। জাস্ট মনে রাখতে পারেন, যেহেতু বাউন্ডারি হয় নাই এই কারণে এটা নট বাউন্ডেড, এই কারণে এটা কন্টিনিউয়াস না। এইটা কেন কন্টিনিউয়াস হয় জানেন? এই যে 1/b, এটার একটা সামথিং ফাইনাইট মান আসবে না, একটা ফাইনাইট মান আসবে, আবার 1/ইনফিনিটি এটারও একটা ফাইনাইট মান আসবে, মানে 0, এটার একটা কিছু একটা আসবে। ওকে, 1/b মানে কি? কিছু একটা আসবে। ওকে, তাহলে বুঝতে পারছেন এটা বাউন্ডেড হবে, এই কারণে এটা হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউয়াস হচ্ছে। এটা শর্টকাট বলছি। আচ্ছা আরো শর্টকাট আছে, এটা টাইপ 1 এর শর্টকাট, যে বাউন্ডারি হবে কি হবে না সেটার উপর নির্ভর করে। আরেকটা শর্টকাট হচ্ছে, যদি একটা গ্রাফ দেখতে পান সেটা হচ্ছে y এর সমান্তরাল, আবার বলছি যদি কোনো একটা গ্রাফ দেখতে পান সেটা হচ্ছে y এর সমান্তরাল, তখন হচ্ছে সে কখনোই ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না, নেভার, কখনোই না। তাহলে এই যে একটা গ্রাফ আঁকলাম f of x equals to y স্কয়ার, এটার অঙ্কন করার টেকনিক কিন্তু আমরা ছোটকালে শিখছি, কি যার পাওয়ার 1 সেই দিকে হা করবে, পাওয়ার 1 কার, এখানে f of x কে লেখা যায় y, এখানে x স্কয়ার, দেখেন y এর পাওয়ার 1 অর্থাৎ y এর দিকে হা করবে। এখন পজিটিভ না নেগেটিভ, যেহেতু এখানে সব পজিটিভ, পজিটিভ দিকে হা করবে। এটা নট কন্টিনিউয়াস। কেন? কারণ দেখেন কোন একটা গ্রাফ আমি যদি কোনো সময় মনে করে নিই এই ব্যাপারটা আসলে এরকম সমান্তরাল হবে, তাহলেও কিন্তু হয়ে যায়। দেখেন সমান্তরাল হবে, তাহলে y অক্ষের প্যারালাল হবে, কারণ এটা তো বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, এটা y অক্ষের সমান্তরাল হবে। ওকে, এই কারণে এইটা কখনো ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। তাহলে দেখেন আমরা কিন্তু এটা এই যে বাউন্ডারি দিয়েও করে ফেলছি, আবার এখানে এটা দিয়েও করতে পারলাম, শর্টকাট। আচ্ছা এবার দেখেন একই ফাংশন, বাট এবার রেঞ্জটা দিয়ে দিয়েছি, মানে আপনার ইন্টারভ্যালটা হচ্ছে -1 থেকে 1। এবার বলেন এটা কি কোনোদিন x অক্ষের সমান্তরাল? না, এটা x অক্ষের সমান্তরাল না। হ্যাঁ, যখন যাইতে থাকে, অনেক যাইতে থাকে, তখন হবে সমান্তরাল কোন একটা পর্যায়ে, এই যে এরকম সমান্তরাল হবে। মানে আমি এটা তো শর্টকাট বুঝেন নাই, এই কারণে। ওকে, তাহলে এটা কিন্তু দেখেন এই যে লিখে দিছি পাশে, এটা সমান্তরাল না। কি বলছি? ইট ইজ নট প্যারালাল টু y অ্যাক্সিস, সো ইট ইজ কি হবে? ইউনিফর্মলি কন্টিনিউয়াস। ওকে, আরো শর্টকাট আছে। 2 নাম্বার বলছি, যদি কোনো গ্রাফ দেখেন, সাপোজ একটা গ্রাফ আছে আমাদের, বা একটা ফাংশন আছে f of x, সেটা প্যারালাল কার?
এক্স অ্যাক্সিসে, তখন ওটা অবশ্যই অবশ্যই সব সময় ইউনিফর্মলি কন্টিনিউয়াস। দেখি তো বুঝতে পারছি কিনা? ওকে, এটা হবে। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় না। যদি কোনো একটা গ্রাফ দেখি এক্স অক্ষের সমান্তরাল, তাহলে অবশ্যই অবশ্যই কি হবে? হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার দেখেন একটা ফাংশন দেওয়া আছে টাইপ 3, মানে আরো আরো কিছু শর্টকাট আছে আপনার জন্য, অনেক উপকারিতা। তাহলে এই যে এগুলো কি এক একটা এমসিকিউ না? আপনি বলেন। তাহলে এগুলো কিন্তু আমরা এমসিকিউ করছি এবং হাজার হাজার এক্সাম্পল বানানো যাবে ইউনিফর্মলি কন্টিনিউয়াস দিয়ে। ওকে, এরপর আমরা যেটা যাচ্ছি যে একটা ফাংশন, এটা সব স্টেটমেন্ট মুখস্থ করে ফেলতে হবে। কোন একটা ফাংশন আছে এফ অফ এক্স, সেটা যদি একটা ওপেন ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয়, শুনেন কিন্তু, একটা ওপেন ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, এবং যদি তাদের লিমিট এক্সিস্ট করে এবং ফাইনাইট হয়, কোথায়? এন্ড পয়েন্টে। এন্ড পয়েন্ট কোথায়? এটার জন্য এন্ড পয়েন্ট এ, এটার জন্য এন্ড পয়েন্ট বি। তাহলে এন্ড পয়েন্টে যদি তাদের আবার লিমিট আমরা পাই, তখন বলছে ওই ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস। কোথার মধ্যে? ওই যে ওপেন ইন্টারভ্যালের মধ্যে। দেখি আমরা, আমরা যেহেতু এগুলো করাইছি, এন্ড পয়েন্টের এন্ড পয়েন্টের জন্য লিমিট বের করতে হবে, তাই না? এটা একটু বুঝতে হবে। এখন দেখেন একটা ফাংশন দিছে, কি দিছে? এই যে এইটা। এখন এটা কন্টিনিউয়াস হবে না, আমি কিন্তু এই যে এক নম্বরের শর্টকাট দিয়ে বলতে পারি। কেমনে হবে না? কি হবে না? কেমনে বুঝলাম? শর্টকাট, এটা কিন্তু বারবার বলছি, এটা কোনো নিয়ম না। এক নাম্বার দিয়ে শর্টকাট আপনি বলতে পারেন যে আমি এখানে জিরো বসাবো, তার মানে এটার মান আসলে জিরো বলতে জিরো কিন্তু এক্স্যাক্টলি না। দেখেন জিরোর চেয়ে বড়, এটা দ্বারা বোঝায়। তার মানে এখানে কিছু একটা বসালে, এরকম অসংখ্য অসংখ্য জিরো নিয়ে অন বসালে, তার মানে এটার মান আসবে ইনফিনিটি। আর এই যে দেখেন এখানে একটা এরকম ব্যাপার আসছে, তার মানে এটা আনবাউন্ডেড। এই যে এই টেকনিক দিয়ে করে ফেলতে পারেন। তো আপনি এটা দিয়ে করতে পারেন, যেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস না। আমরা দেখতে চাই এই যে টাইপ 3 দিয়ে শিখলাম, সেটা দিয়েও কি আসলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় কি হয় না। এখন দেখেন, আমরা কি একটা কথা বুঝেন যে 1/x এর যদি আমি গ্রাফ আঁকতাম, 1/x এর যদি গ্রাফ আঁকতাম, এখানে একটা কথা মনে রাখতে হবে। এই যে গ্রাফ আঁকতাম, এবং গ্রাফটা কিন্তু বলছে 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ নেগেটিভ পোরশন না, x এর মান নেগেটিভ নিতে পারবেন না, তখন কিন্তু ব্যাপারটা আসলে এরকম আসতো, 0 থেকে 1 এর মধ্যে, এটাও মান মনে করেন। জিরো আসলে কিন্তু এখানে জিরো না, এটা বুঝতে হবে। তাহলে আমরা কিন্তু জানি যে এই যে ফাংশনটা সবসময় কন্টিনিউয়াস হবে, শুধুমাত্র 0 পয়েন্টে কন্টিনিউয়াস হয় না, তাই না? এই ফাংশনটা কিন্তু এখানে বলে দিছে যে 0 পয়েন্ট না। ওপেন দ্বারা কি বোঝায়? 0 পয়েন্ট না। তার মানে আমি কিন্তু দেখতেছি এই থিওরাম অনুসারে, এটার কথা, এই লাইনটা দেখেন, এই যে বক্সটা, এই বক্সটা কিন্তু সে পূরণ করছে যে একটা ফাংশন সে কন্টিনিউয়াস হচ্ছে কোথায়? 0,1 এর মধ্যে। এখন আমাকে দেখতে হবে কি? এন্ড পয়েন্টে। এই যে এখানে বারবার লিখছি, একটু দেখাচ্ছি। এখন দেখতে হবে এন্ড পয়েন্টে লিমিট বের করতে হবে, তারা এক্সিস্ট হয় কিনা এবং ফাইনাইট হয় কিনা, এতটুকু দেখতে হবে। তাহলে আমরা লিমিট বের করতে চাই। এখন একটা কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। যেমন একটা এই ফাংশনটাই দেখাইলাম, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 0, এই পয়েন্ট। এখন বলেন জিরোর জন্য, জিরোর জন্য আমরা কোন লিমিট বের করবো? ধরেন একটা ফাংশন আছে এখান থেকে এটু, এখন বললাম এটা হচ্ছে আমাদের জিরোর জন্য, আর এটা হচ্ছে আমাদের মনে করেন 1 এর জন্য, সাপোজ এন্ড পয়েন্ট। এখন যদি আমি এই 1 এর জন্য করতে চাই, তাহলে এখানে তো রাইট হ্যান্ড লিমিট নাই, কারণ এই পোর্শন তো নাই, কারণ আমাকে ডোমেইন বলেছে 1 পর্যন্ত। তাহলে আমাকে আসলে এই 1 এর জন্য লেফট লিমিট ক্যালকুলেট করতে হবে। আর এটা জিরোর জন্য বলেন এই এই পোর্শন আছে? নাই। তাহলে মানে আমাকে কোন পোর্শন দিয়ে কাজ করতে হবে? এই যে রাইট পোর্শন দিয়ে কাজ করতে হবে এখানে। এই কারণে দেখেন জিরোতে যাই আমি রাইট রাইট লিমিট বের করবো। এই যে আমি এন্ড পয়েন্টের কন্টিনিউটি পরে থেকে এগুলো বুঝাই ফেলছিলাম। এই যে এন্ড পয়েন্ট কন্টিনিউটি, যা দেখবেন একটা একটা ফাংশনকে আমরা একটা ক্লোজড ইন্টারভ্যালে কখন আমরা কন্টিনিউয়াস বলবো? সে যদি সে ওপেন ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয়, সাথে সাথে এন্ড পয়েন্টে কন্টিনিউটি মানে কন্টিনিউয়াস হয়, এটা কিন্তু আমরা পড়াইছি, সেই একই কনসেপ্ট। এখন জিরোর জন্য কেন রাইট হ্যান্ড লিমিট আমরা কি বুঝতে পারছি? কারণ এখানে দেখেন লেফটের দিকে তো এগুলো তো নাই, এগুলো তো নাই। এই যে রাইটের পোর্শন আছে, এখান থেকে আমি এখানে দেখবো যে কি ঘটনা ঘটছে, তাই আমি রাইট লিমিট বের করছি। ওকে, আচ্ছা, এটা বসাইলাম। এখন দেখেন এটা তো আসলে জিরো বসাবেন না, জিরো প্লাস মানে একটুখানি জিরো থেকে জিরোর চেয়ে বড়, একটু মনে করেন যে 0.0000 এরকম চলতে থাকে, একটা অন দিয়ে দিলেন, তাহলে এটা কত আসবে? ইনফিনিটি। তাহলে এক্সিস্ট করছে কিন্তু ফাইনাইট হয়েছে কি? ফাইনাইট ভ্যালু আসে না। ওকে, তার মানে দেখেন আমি একটাই বের করলাম, আর বের করতে হবে না। দেখেন এন্ড পয়েন্টে একটা বের করতে যা দেখছি সেই আসলে এক্সিস্ট করছে কিন্তু ফাইনাইট না, সুতরাং এটা কি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না, কেউ যদি টাইপ 3 দিয়ে করতে চায়। এই কথা লিখছি যে এই ফাংশনটা কন্টিনিউয়াস 0 থেকে 1 এর মধ্যে, আমরা স্পষ্ট দেখতেছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপর দেখেন এটা আপনার জন্য হোমওয়ার্ক দিছি যে এই ফাংশনটা কি কন্টিনিউয়াস হবে কিনা, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে কিনা, আমি এরকম দিয়ে দিচ্ছি। কি করবেন আপনি বলেন তো? এটাকে এখানে বসাবেন, এটাকে এখানে বসাবেন এক্স এর মান হিসাবে। তারপর যদি দেখেন আপনার ফাইনাইট কোনো কিছু আসতেছে, তাইলে ওইটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস। শর্টকাট, একদম শর্টকাট। ওকে, এরপর 4 নাম্বার টাইপ, এটাও শর্টকাট। একটা কি বলছে? একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, কোথায় কন্টিনিউয়াস? বলছে আই নামক একটা জিনিস। আই কি? আই দ্বারা বুঝাচ্ছি এখানে বাউন্ডেড আর আনবাউন্ডেড হতে পারে, একটা ইন্টারভাল বুঝাচ্ছি, সহজ কথা।
যদি দেখি ওই ফাংশনের ডেরিভেটিভ, একটা ফাংশন সে কি যে কোনো একটা ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয় এবং দেখি তার ফাংশনটা মানে ওই ফাংশনটা ডেরিভেটিভ সেটা বাউন্ডেড হয় কোথায়, ওই ইন্টারভ্যালে, তখন আমরা বলতে পারবো ওই ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস। আমরা দেখতে চাই, সাপোজ মনে করেন একটা एग्जांपल আছে f of x equals to sin x, ঠিক আছে, এটা sin x। এখন দেখতে চান এখানে এখানে আর দিয়ে দিছে, আর দিছে সেটটা দিতেই পারে এই আই দ্বারা, বাউন্ডেড আনবাউন্ডেড যা ইচ্ছা তা দেখতে কেন আমার কোনো ধরনের ব্যাপার না। এখন তার ডেরিভেটিভ যদি আমি নির্ণয় করি cos x, আমরা জানি কি, এখন দেখতে হবে, প্রথমে দেখলাম আমরা জানি যে f of x equals to sin x, sin x সবসময় কন্টিনিউয়াস, sin x এমনি চলতে থাকে 0 1 এরকম এরকম চলতে থাকে, তাই না, এরকম চলতে থাকে। তাহলে আমরা দেখলাম এক নাম্বার কথা যে sin x কন্টিনিউয়াস হচ্ছে, মনে করলাম এটা চলতেই থাকবে আর এর মধ্যেই তো কন্টিনিউয়াস হচ্ছে। ওকে, এখন তাদের ডেরিভেটিভ, ডেরিভেটিভ কি cos x, cos x কি বাউন্ডেড কিনা এটা আমাকে দেখতে হবে। দেখেন আমরা জানি যে cos এর মান 0 থেকে বড় হয়, সরি cos এর মান -1 থেকে বড় হয় এবং 1 এর মধ্যে থাকে, তাই না, এই যে বাউন্ডেড না, এই বাউন্ডেড না, আমরা কিন্তু রিয়েল অ্যানালাইসিস পড়াইছি, যদি এরকম দেখি কোন একটা ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে একটা ইন্টারভ্যালের মধ্যে, বা সেটি ইন্টারভ্যালটা বাউন্ডেড হতে পারে আনবাউন্ডেড হতে পারে, এবং তার ডেরিভেটিভ যদি দেখি এরকম বাউন্ডেড হয়, তখন সেই ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস। কিন্তু আমরা দেখলাম এখানে দেখেন এই যে ডেরিভেটিভটাও এই যে বাউন্ডেড হচ্ছে, এটা মানেই তো আসলে এটা এটা তাই না, তাই না, এই কারণে আমরা বলতে পারলাম যে এটাও একটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। দেখি তো বুঝছি কিনা, একদম সহজ, অর্থাৎ আপনি অনেকভাবে করতে পারেন, আপনার এই যে টেকনিক শিখাচ্ছি শর্টকাট, টাইপ 1 টাইপ 2 টাইপ 3 এরকম পড়ে, এই কারণে। আচ্ছা, কোশ্চেন দিলাম, আমাকে আসলে চেক করতে বলছে যে এইগুলো আসলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস কি না। আমরা আশা রাখি এটা পারবো, হোমওয়ার্ক দিয়েছি, না পারলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা, এরপর দেখেন একটা কন্টিনিউয়াস ফাংশন, আরেকটা টাইপ, একটা কন্টিনিউয়াস ফাংশন সাথে সাথে যদি দেখেন সে পিরিয়ডিক, তাহলে সে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। তাহলে কি বলছি, এক নাম্বার কন্ডিশন কন্টিনিউয়াস হতে হবে, প্লাস যদি পিরিয়ডিক হয় তাহলে সে আসলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। পিরিয়ডিকের ব্যাখ্যা তো আমরা জানি, ম্যাথমেটিক্যালি এটাকে বোঝায় f of x প্লাস সাম t ইকুয়ালস টু যদি f of x পাই, তখন ওইটাকে আমরা পিরিয়ডিক বলে থাকি, তাই না। এবার দেখেন sin x কি কন্টিনিউয়াস সাথে সাথে পিরিয়ডিক, cos x কি কন্টিনিউয়াস সাথে সাথে পিরিয়ডিক, e টু দি পাওয়ার x এর মধ্যে cos x প্লাস i sin x আছে, তাই না, এরকম লিখতে পারি না, ও e টু দি পাওয়ার i থিটা। আচ্ছা, e টু দি পাওয়ার x কে আমরা কি লিখতে পারি, একটু দেখাতে চাই, এখানে মনে হয় e টু দি পাওয়ার i x আছে, ওকে। আচ্ছা, এরপর বলেন e টু দি পাওয়ার x, এই ব্যাপারটা কি আসবে, ইউনিফর্মলি কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস হবে না, এটাও কিন্তু আপনি পারবেন, এই যেখানে দিয়ে দিছি, না পারলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর ই টু দি পাওয়ার আই এক্স, আচ্ছা এখানে আই না দেই, ই টু দি পাওয়ার এক্সই থাকুক, এই যে এটা দিয়ে বলবেন, এই যে এটা দিয়ে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। এখন আপনাদের জন্য কি কি হোমওয়ার্ক দিছি, এই কোশ্চেন, এই এ বি সি ডি, এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না, আমি কিন্তু অনেকগুলো বলে ফেলছি, যেমন সাইন এক্স এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস, এক্স এটা কি আইডেন্টিটি ফাংশন এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস, এটা কি tan এটা পিরিয়ডিক ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, সাথে সাথে এটা কিন্তু আমরা জানি যে এটা আপনার কন্টিনিউয়াস ফাংশন tan x, তার মানে কন্টিনিউয়াস প্লাস পিরিয়ডিক হলে ওটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস। ই টু দি পাওয়ার x এর ক্ষেত্রে আপনি বলবেন, তাহলেই হয়ে যাবে। দেখে তো বুঝতে পারছেন কিনা, ঠিক আছে কিনা, ওকে, এটা গেল। এই যে আমরা তার সাথে সাথে আরো কিছু লিখে দিচ্ছি, সাম ইউনিফর্ম কন্টিনিউয়াস ফাংশন কি কি এগুলা দেখেন, সবার মধ্যে সাইন আছে সাইন আছে সাইন আছে সাইন আছে সাইন আছে, আর কনস্ট্যান্ট ফাংশন সেটা অবশ্যই অবশ্যই ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, ওকে। ওকে, দেখে তো বুঝতে পারছি কিনা, দেখে তো বুঝতে পারছি কিনা। আচ্ছা, এবার বলুন তো যে আমি একটু বলতে চাই যে আমি কেউ বললো সাপোজ মনে করেন f of x equals to c এটা কনস্ট্যান্ট ফাংশন, এটা কেন কন্টিনিউয়াস হলো, ইউনিফর্মলি কন্টিনিউয়াস কেন হলো, এর কারণ হচ্ছে f of x equals to y লেখা যায়, y equals to c, আমরা যদি গ্রাফ আঁকি কি লেখা যায়, y এর মান আজীবন c, তার মানে এটা না, y equals to c এর ইকুয়েশন এটা না। এবার দেখেন আমি কি বলছিলাম, একটা টাইপ পড়াইছিলাম যে কোন একটা গ্রাফ যদি আমরা দেখি যে x অক্ষের সমান্তরাল, সে কি হয়, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, দেখছেন, এই যে if the graph of f of x parallel to x axis is also uniformly continuous, অনেক ব্যাখ্যা আছে, সব করে দিছি শর্টকাট একদম, আপনি যে কোনোটা দিয়ে করতে পারেন, টাইপ যে কোনো একটা দিয়ে করবেন, অনেকগুলো করে দিছি। আচ্ছা, নোট 1, a function f is uniformly continuous on an interval, ইন্টারভ্যালটা i, এখন ইন্টারভ্যালটা কি হতে পারে, ওপেন ইন্টারভ্যাল হতে পারে, ক্লোজড ইন্টারভ্যাল হতে পারে, সেমি ইন্টারভ্যাল হতে পারে, যা ইচ্ছা তা হতে পারে, সেটা লিখে দিছি। যদি একটা ফাংশন সে যদি যে একটা ইন্টারভ্যাল
ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, সেই ফাংশনটা অবশ্যই অবশ্যই কি হবে জানেন, কন্টিনিউয়াস হবেই হবে। এই কথাটা বলছে, তার মানে যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস সে অবশ্যই কন্টিনিউয়াস হবেই হবে। এই কথাটা লিখছি, তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস অবশ্যই কন্টিনিউয়াস হবে, বাট কনভার্স ইজ নট অলওয়েজ ট্রু, সবসময় ট্রু নাও হতে পারে। দেখি তো বুঝতে পারছি কিনা। যেমন এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কয়ার, এটা কিন্তু আপনার দেখেন কন্টিনিউয়াস, বাট এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস না। আচ্ছা, তারপর একটা কথা বলছি নোট 2, একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে, তাহলে এবার কিন্তু শুনেন, একটা ফাংশন সে ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে ওই ফাংশন অবশ্যই ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, স্যাররা এইভাবে কোশ্চেনটা করে, কিভাবে করে, যে একটা ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস, সে কি কন্টিনিউয়াস? বলবেন হ্যাঁ কন্টিনিউয়াস, কারণ এইটা থেকে পারি, এই যেটা থেকে দেখতে পারি যে একটা ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে সে কন্টিনিউয়াস হবে। এরপর বলে তাহলে কন্টিনিউয়াস হলেই ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, কখন হবে এটা জানতে পারে। আমরা কিন্তু বলছি এখানে কনভার্স ইজ নট ট্রু, বাট স্যার প্রশ্নটা কি করবে, যে কন্টিনিউয়াস হইছে, সাপোজ কন্টিনিউয়াস হইছে, সে কখন ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবেই হবে, বাধ্য। তখন দুটা ব্যাপার বলতে পারেন, তখন স্যারকে বলবেন স্যার ওই কন্টিনিউয়াসটা যদি ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে হয়, এই যে একটা ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে, সে অবশ্যই অবশ্যই ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। আরেকভাবে বলতে পারেন স্যার একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় সাথে সাথে যদি হচ্ছে পিরিয়ডিক হয়, তাহলে হচ্ছে ওটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবেই হবে। তাহলে কন্টিনিউয়াস কখন ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবেই হবে, দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয়, দুই নাম্বার কন্ডিশন হচ্ছে আপনার যদি ওই কন্টিনিউয়াসটা একটা পিরিয়ডিক হয়। আমরা এগুলো কিন্তু দেখে আসি, এইভাবে বলবেন। ইউনিফর্মলি কন্টিনিউয়াস থেকে আসবেই, লিখে রাখেন। ওকে, তাহলে আমাদের ইউনিফর্মলি কন্টিনিউয়াস শেষ। এবার বলেন এখান থেকে কতগুলো এমসিকিউ বানানো যায়, এগুলো প্রত্যেকটা একটা করে এমসিকিউ, প্রত্যেকটা। ওকে, ঠিক আছে। এরপর আমরা চলে যেতে চাই ডেরিভেটিভে। তাহলে আমরা জানি যেহেতু বড় কারের পড়া ডেরিভেটিভ, এটা আমরা পারি যে একটা ফাংশন কখন হচ্ছে ডিফারেন্সিয়েবল হবে, আমরা একটা পয়েন্টে, অবশ্যই অবশ্যই একটা পয়েন্টে যদি আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে, সাথে সাথে তারা সমান হয়, তাহলে আমরা বলি যে ওই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কোথায়, একটা পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ তে। এগুলো আমরা সবাই জানি, এটা আর বিস্তারিত না বলি, আমরা কিছু নোট দিয়ে রাখছি, এই কথা বলতে হবে। দ্য প্রসেস অফ ফাইন্ডিং দ্য ডেরিভেটিভ, এই কথা স্যাররা বলে, অনেক সময় প্রশ্ন করে ডেরিভেটিভ এবং ডিফারেন্সিয়েশনের মধ্যে পার্থক্য কি। আবার বলছি ডেরিভেটিভ, এবং আমরা বলতে গেলে অনেক সময় দেখবে, আমিও বলতে গেলে কোনো কোনো সময় আমরা একটু অন্যভাবে বলে ফেলি। স্যার এটা বলতে পারে ডেরিভেটিভ এবং ডিফারেন্সিয়েশন আসলে কি এক বা কি, এটা বলতে পারে। তো সেটা হচ্ছে ডেরিভেটিভ পাওয়ার যে প্রসেস একটা ফাংশনের, সেটাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশন। কি বলছি, ডেরিভেটিভ পাওয়ার যে একটা প্রসেস কোন একটা ফাংশনের, সেটাকে আমরা কি বলবো, ডিফারেন্সিয়েশন। এই কথা লিখে দিচ্ছি। এই প্রশ্নটা স্যাররা করে থাকে, ডেরিভেটিভ এবং ডিফারেন্সিয়েশনের মধ্যে পার্থক্য কি। এরপর আমরা কিন্তু জানি যে ডিএক্স এবং ডিওয়াই দ্বারা কি বোঝায়, ডিফারেন্সিয়াল, তাই না? এই কথাগুলো আমরা লিখছি যে কিভাবে পড়তে হয়, এটা আপনারা আশা রাখি পারবেন। তারপর বলছি যে কোন একটা ফাংশন সেটা যদি ডিফারেন্সিয়েবল হয়ে যায়, তখন অবশ্যই অবশ্যই সে কন্টিনিউয়াস হবে, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু কনভার্স কখনো সত্য নাও হতে পারে, কোন একটা ফাংশন কন্টিনিউয়াস সে কিন্তু ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। যেমন সাপোজ একটা এক্সাম্পল দিয়ে দিলাম এখানে আপনাকে, যে এই ফাংশনটা কিন্তু এট এক্স ইকুয়ালস টু 0 তে কন্টিনিউয়াসই না, তাহলে আপনি এখানে আপনাকে কোনোদিনও ডিফারেন্সিয়েশন করার চেক লাগবে না। কারণ আমরা পড়ছিলাম যে একটা ফাংশনকে, এই যে এখানে পড়ছি যে আগে ডিফারেন্সিয়েবল হতে গেলে অবশ্যই অবশ্যই আগে কন্টিনিউয়াস হতে হবে, এই কথাগুলো। ওকে, আচ্ছা, এবার 4 নাম্বার, এগুলো আপনি নোট পড়লেই বুঝতে পারবেন, এগুলো ইম্পর্টেন্ট নোট। 4 নাম্বার নোট যেটা, এটাকে বলা হয় হচ্ছে ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট। এগুলো আমরা পড়াইছি ওডি পার্টে, যারা ওডি লেকচার গুলো দেখছেন তাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট। ওকে, আর এটা দ্বারা কি বুঝাবে, এটা হচ্ছে রেট অফ চেঞ্জ প্রকাশ করে। কিসের রেট অফ চেঞ্জ, এই যেভাবে পড়বো, এইটা ইজ আ রেট at which y changes with respect to x, অর্থাৎ নিচে যে থাকবে তার সাপেক্ষে y এর কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা বের করাই হচ্ছে আমাকে dy dx, আর কিছু না। দেখে তো বুঝতে পারছি কিনা। এই কথাগুলো একটু মাঝে মাঝে ধরে, যে আসলে বলেন এটা কি কি বলা হয়, এটা কি কি বলা হয়, ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশনের মধ্যে পার্থক্য কি, এগুলো আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে জিওমেট্রিক্যাল মিনিংটা কি, এটা জিজ্ঞেস করে যে একটা, ঠিক আছে ডিফারেন্সিয়েশন আমরা করে ফেললাম, এটা আসলে ডেরিভেটিভটা আপনি পেয়ে গেলেন, তো আপনার বলেন তো যে জিওমেট্রিক্যাল মিনিংটা কি এটার দ্বারা। এই যে এখানে এ প্রাইম এ, এটা দ্বারা কি বোঝাচ্ছে, তখন আমরা বলবো এটা দ্বারা আসলে একটা ট্যানজেন্টের স্লোপ
বুঝাচ্ছে কোন পয়েন্টে এট এক্স ইকুয়ালস টু এ, এখানে যেটা দেওয়া থাকবে সেই পয়েন্টে, তাই এই কারণে লিখছে এটা। তার মানে একটা স্পর্শকের ঢাল যে কোনো একটা ডিফারেন্সিয়েশন দ্বারা জিওমেট্রিক্যালি একটা স্পর্শকের ঢাল প্রকাশ করে। আর ফিজিক্যালি কি প্রকাশ করে? রেট অফ চেঞ্জ। এই যেটা হচ্ছে ফিজিক্যালি, দেখে তো বুঝতে পারছি কিনা, পরিবর্তনের হার। ওকে, এরপর একটা 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 আপনার এই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্সিবিলিটি ইন ক্লোজড ইন্টারভ্যাল এবি, এটাও বলতে পারো। আমরা কিভাবে ক্লোজড ইন্টারভ্যালে একটা ফাংশনের ডিফারেন্সিবিলিটি চেক করব, এটাও বলতে পারে। তখন এই যে এটা ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে আগে দেখতে হবে প্রত্যেকটা ওই যে ক্লোজ ইন্টারভ্যালের ক্ষেত্রে একদম কন্টিনিউটির মতো, কন্টিনিউটি যেটা পড়ছিলাম না ক্লোজ ইন্টারভ্যালে কিভাবে কন্টিনিউয়াস চেক করতে হয়, সেটা হচ্ছে ওপেন ইন্টারভ্যালে আগে দেখতে হয় কন্টিনিউয়াস কিনা, এটাও হচ্ছে দেখতে হবে ওপেন ইন্টারভ্যালে এটা ডিফারেন্সিবল কিনা। এরপর এই যে এটা যদি এ পয়েন্ট ধরি, এ পয়েন্টের ক্ষেত্রে যেহেতু এটা কি লেফট নাই, রাইট লিমিটটা চেক করতে হবে। বি পয়েন্টের ক্ষেত্রে আপনাকে রাইট নাই, তার মানে লেফটটা চেক করতে হবে। এই কারণে লিখছি দেখেন এ পয়েন্টের ক্ষেত্রে রাইট, যার দ্বারা রাইট বুঝেছি রাইট ডেরিভেটিভটা, এই যে এটা হচ্ছে লেফট ডেরিভেটিভটা বি পয়েন্টের ক্ষেত্রে, এগুলা চেক করতে হবে এক্সিস্ট করে কিনা। ওকে, তখন আমরা ওই ফাংশনকে বলতে পারবো ডিফারেন্সিয়েবল। কোথায় বলছে? একটা ক্লোজ ইন্টারভ্যাল এবিতে। দেখে তো বুঝতে পারছি কিনা? ওকে, আমরা শর্টকাটে একটা ট্রিক্স খাটাইতে পারি যে একটা ফাংশন কি ডিফারেন্সিয়েবল হবে কি হবে না, সেটা কিভাবে বের করতে পারি? এভাবে যে একটা ফাংশন সেটা ডিফারেন্সিয়েবল হবে না কোথায় কোথায় হয় না জানেন? কর্নার পয়েন্টে, কর্নার পয়েন্ট বা শার্প পয়েন্ট, কর্নার পয়েন্ট বা শার্প পয়েন্ট। কর্নার পয়েন্ট আসলে দেখতে কিরকম? এই যে যেখানে আঁকছি, যেটা আঁকছি না সেটাই হচ্ছে একটা কর্নার পয়েন্ট। এই যে এখানে আমি একটু লাল কালি নিয়ে আসি, এই কর্নার পয়েন্ট, এই যে এটা কর্নার পয়েন্ট বা শার্প পয়েন্ট। তাহলে আমাকে বুঝতে হবে এটা যেহেতু জিরো, এখানে আপনার হচ্ছে ডিফারেন্সিয়েবল হবে না। সহজ কথা, তাহলে স্যাররা যদি বলে সহজ কথায় বলবেন কর্নার পয়েন্ট বা শার্প পয়েন্ট যদি আপনি কোথাও পেয়ে যান সেখানে ডিফারেন্সিয়েবল হবে না। ওকে, শর্টকাট। আরেকটা জিনিসে হয় না ডিফারেন্সিয়েবল, সেটা হচ্ছে পয়েন্ট অফ ভার্টিক্যাল টেনজেন্সি। যদি কোথাও এরকম হয়, এরকম একটা পয়েন্ট পাই যেখানে আসলে ভার্টিক্যাল টেনজেন্সি আসে, সেখানেও কি হবে না? ডিফারেন্সিয়েবল হবে না। এরকম একটা এক্সাম্পল হচ্ছে এটা, যে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 1/3, এটা যদি করেন তখন এরকম একটা চিত্র আসে। এখন দেখেন আমি একটু দেখাতে চাই, এখানে যদি একটা এই যে এই পয়েন্টে জিরো পয়েন্টের জন্য যদি আপনি একটা একটু দেখাতে চাই, এই যে জিরো পয়েন্টে এখানে যদি আপনি একটা ট্যানজেন্ট আঁকেন, ধরেন আপনি বললেন মানে স্পর্শক আঁকেন, এরকম থাকতে পারবেন না, তখন এটা ছেদক হয়ে যাবে। এরকম আঁকতে এটা করতে পারবেন না। আচ্ছা, এরকম করলে তখন দেখেন এটা কিন্তু এক ধরনের, আমার চিত্রটা আঁকাটা সুন্দর হয়নি তো, আবার এটাকে যদি বাড়াই দিতেন তখন কিন্তু এদিক দিয়ে আবার ছেদক হয়ে যাইতো। আচ্ছা, এই যে এই দিক দিয়ে ছেদক হয়ে যাইতো, তারপরে ছেদক হওয়া যাবে না। ঠিক আছে, কথা মনে রাখতে হবে সেটা যদি একটা স্পর্শক হয়, তাহলে যদি আপনি স্পর্শক করতে চান যে ছেদক হবে না, তাহলে এরকম হয়ে যায়। তাহলে এটা কি ওয়াই অ্যাক্সিস হয়ে যাচ্ছে তার ট্যানজেন্ট, আর আমরা জানি যে tan 90 ডিগ্রি মান কত হয়? আনডিফাইন্ড। এই কারণে এই ঘটনাটা, ঠিক আছে, এই কথাটা একটু বুঝতে লাগবে। আচ্ছা, এরপরে আমরা এই নোটটা আবারও লিখছি, বারবার লিখছি যে আমরা জানি যে প্রত্যেকটা ডিফারেন্সিয়েবল ফাংশন হচ্ছে কন্টিনিউয়াস। আচ্ছা, এরপর লিবনিজ থিওরাম, স্যাররা জিজ্ঞেস করে লিবনিজ থিওরাম দিয়ে আমরা কি করি, লিবনিজ থিওরাম দিয়ে আমরা কি করি, তখন আপনাকে বলতে হবে এইটা, যে আমরা যদি দুটো ফাংশন আছে তাদের প্রোডাক্ট করি, তাদের এন্ড ডেরিভেটিভটা কি হবে সেটা আমরা লিবনিজ থিওরামের মাধ্যমে প্রকাশ করতে পারি। তারপর স্যাররা প্রকাশ বলতে পারে যে স্টেটমেন্টটা কি, তাহলে স্টেটমেন্টটা এই যে কি বলছে, দুটো ফাংশন আছে ইউ এন্ড ভি, দুইটা ফাংশন, তাদের প্রোডাক্ট নিলাম। অবশ্যই তারা এই দুইটা ফাংশন অবশ্যই ফাংশন অফ এক্স, এক্স এর ফাংশন। এখন যদি তাদেরকে প্রোডাক্ট করি, এই যে ইউভি প্রোডাক্ট করে তারপর যদি এন ডেরিভেটিভ বের করি, এই যে এন নিচে দেখতে পাচ্ছেন, এটা দ্বারা আমরা বুঝাচ্ছি ইউ আর ভি কে প্রোডাক্ট করার পর তাদের এন তম ডেরিভেটিভ কত হবে, বলছে এরকম হবে ইউ এন ভি এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান। অর্থাৎ এই দেখেন এই যে ইউ এন ছিল এখানে একদম, এরপর এটার আস্তে আস্তে কমাতে থাকবো আর ভি এর ক্ষেত্রে বাড়াতে থাকবো। ভি এর এখানে ছিল ভি, এখানে ভি ওয়ান, এখানে হচ্ছে টু, এখানে ভি টু, এরকম করে যাইতে থাকবে। এখন একটা কথা হচ্ছে এই যে সাফিক্স গুলো ইউ এর ক্ষেত্রে ভি এর ক্ষেত্রে সাফিক্স গুলো আসলে কি প্রকাশ করে, এই কথা আমরা লিখে দিছি যে আসলে এই যে সাফিক্স গুলো দেখতে পাচ্ছেন, সাফিক্স গুলো আসলে বুঝাবে, এই যে লেখাচ্ছি ইউ এবং ভি এর যে সাফিক্স, তারা আসলে ডিনোট করতেছে অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়েশন, অর্থাৎ কতবার ডিফারেন্সিয়েশন করবো। তার মানে এই যে ভি ওয়ান দ্বারা বোঝায় ভি এর একবার ডেরিভেটিভ, ভি টু দ্বারা বোঝায় ভি এর দুইবার ডেরিভেটিভ, আর ইউ এন মাইনাস ওয়ান দ্বারা বোঝাচ্ছে কি ইউ এর এন মাইনাস ওয়ানতম বার ডেরিভেটিভ। দেখে তো বুঝতে পারছি কিনা? তাহলে এগুলো কিন্তু জিজ্ঞেস করে লিবনিজ থিওরামটা বলতে বলে। ঠিক আছে, ওকে, এখন কিছু ইম্পর্টেন্ট নোট আমরা পড়াচ্ছি। আবার ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সব আপনাকে লাগবে, এগুলো কিন্তু এমসিকিউ আকারে আসবে। ওকে, তারপর দেখেন যদি কোনো একটা ফাংশনের দুইবার ডেরিভেটিভ দেখেন গ্রেটার দ্যান জিরো, তখন ওই ফাংশনকে আমরা কনকেভ আপ বলবো।
যদি কোনো একটা ফাংশনের দুইবার ডেরিভেটিভ কোন একটা পয়েন্টে দেখেন যে নেগেটিভ আসে, তখন কনকেভ ডাউন বলবো, এগুলো আমরা জানি। আমি এক্সাম্পলও দিয়ে রাখছি, কোনো সমস্যা নেই। আরেকটা ব্যাপার আছে, এটাও ইম্পর্টেন্ট আছে, যে পয়েন্ট অফ ইনফ্লেকশন মানে কি সেটা একটু দেখেন। যদি কোনো একটা এখানে লিখে রাখছে, একদম বাংলায় লিখছি যে পয়েন্ট অফ ইনফ্লেকশনে দুইবার ডেরিভেটিভ জিরো অথবা দুইবার ডেরিভেটিভ আনডিফাইন্ড হবে, মাস্ট, অবশ্যই অবশ্যই, অর্থাৎ পয়েন্ট অফ ইনফ্লেকশনে এই ঘটনা ঘটবেই। কি হবে? পয়েন্ট অফ ইনফ্লেকশনে দুইবার ডেরিভেটিভ জিরো অথবা আনডিফাইন্ড হবেই হবে। কিন্তু কোথাও পায়ে গেলেন ধরেন দুইবার ডেরিভেটিভ জিরো অথবা আনডিফাইন্ড, সেই পয়েন্টে পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকতে পারে, নাও থাকতে পারে, এই সম্পর্কে আমি জানি না। যেমন এটাকে যদি বুঝতে চান হয়তো বা পেস লাগতে পারে। যেমন আমরা কিন্তু জানি যে ক্রিটিক্যাল পয়েন্ট মানে ম্যাক্সিমাম মিনিমাম পাইতে গেলে, ম্যাক্সিমাম মিনিমাম পাইতে গেলে দেখেন ফার্স্ট ডেরিভেটিভকে জিরো হইতে হয়, তাই না? ফার্স্ট ডেরিভেটিভ জিরো ধরে আমরা যদি এক্স এর মান বের করি, সেখানে এই যে ফার্স্ট ডেরিভেটিভ জিরো ধরে এক্স এর মান, এটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল ম্যাক্সিমাম মিনিমাম পাইতে গেলে আমাকে ক্রিটিক্যাল পয়েন্ট লাগে, কিন্তু সকল ক্রিটিক্যাল পয়েন্টে কিন্তু ম্যাক্সিমাম মিনিমা থাকে না। থাকে? সব জায়গায় কি ম্যাক্সিমাম মিনিমা থাকবে? নাও থাকতে পারে। তার মানে দেখেন, আমি উল্টা ভাবে যদি এখন একটু পেঁচাই বলি, তখনই বোঝা যায় না যে ম্যাক্সিমাম মিনিমাম পেতে গেলে অবশ্যই ক্রিটিক্যাল পয়েন্ট লাগে। কারণ আমরা জানি ক্রিটিক্যাল পয়েন্টে আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করি, কিন্তু সকল ক্রিটিক্যাল পয়েন্টে কিন্তু ম্যাক্সিমাম মিনিমা নাও থাকতে পারে। দেখেন বুঝে নাই? ঠিক এরকম যে পয়েন্ট অফ ইনফ্লেকশন, অবশ্যই পয়েন্ট অফ ইনফ্লেকশনে অবশ্যই অবশ্যই আপনার সেকেন্ড ডেরিভেটিভ জিরো অথবা আনডিফাইন্ড হবে, কিন্তু কোথাও সেকেন্ড ডেরিভেটিভ জিরো পেয়ে গেছেন অথবা আনডিফাইন্ড হচ্ছে, তার মানে এই না যে সেখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকবেই থাকবে, না থাকতে পারে, নাও থাকতে পারে, এই সম্পর্কে আমি জানি না। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখতে চাই যে ফাইন্ড দ্য ইনফ্লেকশন পয়েন্ট বা পয়েন্ট অফ ইনফ্লেকশন, এভাবে বলতে পারে। আমরা জানি, যেহেতু আমাকে বলেই দিচ্ছে যে এখানে ইনফ্লেকশন পয়েন্টটা বের করেন, তার মানে অবশ্যই অবশ্যই সেকেন্ড ডেরিভেটিভকে জিরো ধরতে হবেই। ঠিক আছে? ওকে, সেকেন্ড ডেরিভেটিভ জিরো ধরলে 6x পাইলাম এটা। আচ্ছা, কখন আমরা আনডিফাইন্ড ধরবো সেটাও আমরা বুঝতে পারবো। যে বললাম না, এরকম একটা কিছু আসছে এটা, তখন এটাকে আমরা আনডিফাইন্ড ধরবো। যদি ভাগ আকারে থাকে যে সেকেন্ড ডেরিভেটিভ, আমরা ধরবো যে আনডিফাইন্ডের জন্য পয়েন্ট অফ ইনফ্লেকশন পাওয়া যায়, এরকম ভাগ আকারে থাকলে। ঠিক আছে? আর কিছু না। আচ্ছা, এটা গেল। তাহলে দেখেন এখানে এক্স এর মান পাই গেছি, যে এক্স এর মান পাইছি জিরো। এখন ওয়াই এর মানটা পেতে চাই, তাহলে এইখানে বসাই দেন। এফ অফ এক্স মানে তো আসলে ওয়াই, এখানে যদি বসান তাহলে জিরো কিউব মানে হচ্ছে জিরো, তার মানে ওয়াই এর মান জিরো, তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন কত? 0,0 পাই গেলাম। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যদি বলতো যে এই ফাংশনটা সম্পর্কে আমি একটা কমেন্ট করে রাখছি যে এই ফাংশনটা কি কনকেভ আপ হবে না কনকেভ ডাউন হবে, সেটা হচ্ছে আপনি বুঝতে পারতেন কোন ভ্যালুর জন্য, এক্স এর কোন ভ্যালুর জন্য কনকেভ আপ নাকি কনকেভ ডাউন, এটা বলতো। ধরেন আপনাকে এমসিকিউ দিতে, এরকম দেখি অনেক এমসিকিউ তৈরি করা যায়। এমসিকিউ 1 সাপোজ বলতো ফর what values f of x equals to x cube, কি বললো? ইজ কনকেভ আপ। মনে করেন সি ইউ দিলাম, আচ্ছা সি ইউ দ্বারা আবার না সি ইউ দিলাম, মানে কনকেভ আপ, এটা বুঝালাম। এক নম্বরে বললো এক্স ইকুয়ালস টু জিরো, দুই নম্বরে বললো যে এক্স গ্রেটার দেন জিরো, তিন নম্বরে বললো, এটা বি নাম্বার, যে এক্স লেস দেন জিরো, চার নম্বরে বললো যে না কোনোটি না। তখন আপনাকে কি করতে হবে? দেখেন আমরা বলছিলাম যে কোনো কিছু কি কনকেভ আপ নাকি কনকেভ ডাউন, সেটা নির্ভর করবে সেকেন্ড ডেরিভেটিভের উপর। তাই সেকেন্ড ডেরিভেটিভ তো এখানে আমাদের বের করা আছে। এবার বলেন সেকেন্ড ডেরিভেটিভ এই যে 6x, এটা কখন গ্রেটার দেন জিরো হবে? যদি x এর মান গ্রেটার দেন জিরো হয়, তাই কিনা? তাহলে এইখানে অপশনটা হবে x গ্রেটার দেন জিরো হলে। দেখি তো বুঝতে পারছে কিনা, তাহলে একটু বুঝে ফেলি। এই কথাই আমি বলছি, কমেন্ট করে রাখছি যে কোন একটা ফাংশন, এই যে ফর x গ্রেটার দেন জিরো, এই ফাংশনটা কনকেভ আপ হবে। কেন? কারণ দেখেন এখানে সেকেন্ড ডেরিভেটিভে বসান x গ্রেটার দেন জিরো বসান, তাইলে দেখেন সবসময় পজিটিভ পাবেন। পজিটিভ পাইলে, সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ পাইলে তখন আমরা তাকে বলি কনকেভ আপ। কনকেভ ডাউন কখন পাবো? যদি হচ্ছে এক্স এর ভ্যালুটা নেগেটিভ হয়। দেখি তো বুঝতে পারছে কিনা। ওকে, এরপর হচ্ছে আমাকে ম্যাক্সিমাম মিনিমাম সম্পর্কে আমরা যাবো। তো ম্যাক্সিমাম মিনিমাম একটু ব্যাপারটা দেখেন, যেখানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো অথবা আনডিফাইন্ড, সেই পয়েন্টকে আমরা বলি ক্রিটিক্যাল পয়েন্ট। কি বলছি? কোন একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ যদি জিরো অথবা আনডিফাইন্ড হয়, তখন সেই পয়েন্টকে আমরা কি বলবো? ক্রিটিক্যাল পয়েন্ট বলবো। ঠিক আছে? এখন মনে রাখবেন এই কথাটা লিখছে যে আগের প্যাচের কথা, সকল ক্রিটিক্যাল পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নাও থাকতে পারে, নাই থাকতে পারে। যেই পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাওয়া যায় না, সেই পয়েন্টকে বলা হয় স্যাডেল পয়েন্ট। কি পয়েন্ট? স্যাডেল পয়েন্ট। যে পয়েন্টে স্যার এটা বলে যে কোন পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম নাই, স্যাডেল পয়েন্ট। ওকে, কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম পাইতে গেলে কিন্তু সেখানে অবশ্যই ক্রিটিক্যাল থাকবে, কারণ ক্রিটিক্যাল পয়েন্টেই তো আমরা ম্যাক্সিমাম মিনিমাম পাই, তাই না? ওকে, তাহলে এই কথা বলতে হবে। আরেকটা কথা বুঝেন, যদি এইখানে দেখলাম যে ফার্স্ট ডেরিভেটিভ, এখানে একটু দেখেন প্যাচের কথা, ফার্স্ট ডেরিভেটিভ যদি জিরো হয়, সরি, যে ফার্স্ট ডেরিভেটিভ কোন একটা ফাংশনের যদি জিরো হয়,
আর ফার্স্ট ডেরিভেটিভ কোনো একটা ফাংশন আনডিফাইন্ড হয় তখন আমরা এটাকে বলে থাকি ক্রিটিক্যাল পয়েন্ট। বাট আরেকটা জিনিস আছে, ফার্স্ট ডেরিভেটিভ যদি কোনো একটা ফাংশনের জিরো হয়ে যায় তাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্টও বলতে পারি, তাকে আমরা স্টেশনারি পয়েন্টও বলতে পারি। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যদি জিরো হয় তাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্টও বলতে পারি, স্টেশনারি পয়েন্টও বলতে পারি। তাহলে বুঝতে হবে স্টেশনারি পয়েন্ট যারা তারা সবাই ক্রিটিক্যাল পয়েন্ট। দেখে তো বুঝতে পারছি কিনা? এই কারণে লিখছি যখন ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয় তখন সেই ক্রিটিক্যাল পয়েন্টকে বলা হয় স্টেশনারি পয়েন্ট। তার মানে স্টেশনারি পয়েন্ট বলতেই আসলে ক্রিটিক্যাল পয়েন্ট। যদি কেউ বলে স্টেশনারি পয়েন্ট তাহলে সে ক্রিটিক্যাল পয়েন্ট। কিন্তু সকল ক্রিটিক্যাল পয়েন্ট স্টেশনারি পয়েন্ট নাও হতে পারে। কেন? কারণ ধরেন একটা ক্রিটিক্যাল পয়েন্ট, আমরা কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট দুই ভাবে পাওয়া যায়, ফার্স্ট ডেরিভেটিভ জিরো হলে, ফার্স্ট ডেরিভেটিভ আনডিফাইন্ড হলে। আনডিফাইন্ড, এখন দেখেন ফার্স্ট ডেরিভেটিভ আনডিফাইন্ড সে কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট, কিন্তু সে কিন্তু স্টেশনারি পয়েন্ট না। কারণ স্টেশনারি পয়েন্ট হতে গেলে এই যে জিরো হইতে হবে ডেরিভেটিভটা। দেখি তো এতটুকু বুঝছে কিনা। তাহলে এই যে হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম পাওয়ার একদম বেসিক ব্যাপারটা আমরা আগের কিছু ভিডিও তৈরি। ওকে, আমি আজকে একটু তাড়া করে বলছি। এক নম্বর কারণ হচ্ছে আমি অসুস্থ অনেক। দুই নম্বর কারণ হচ্ছে আপনাদের টাইম লিমিট খুবই কম, জানেন আমাদের হিউজ সিলেবাস। আর যদি আমরা প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা করতে চাই তাহলে আরো সময় লাগবে, আরো সময় লাগবে। তো আমরা যেহেতু সবকিছু কাভার করছি, আবার আমি অসুস্থ, তো অসুস্থ হলে তো কেউ আল্লাহ মানে কোনো হাত থাকে না কারো, সেটা একদম আল্লাহর কর্তৃক দেওয়া এবং এটার একটা রহমত। তো সেই কারণে হয়তোবা আমরা একটু বলতে পারেন পিছায় আছি। তবে আমার এখন থেকে যে টপিকস গুলো বাকিগুলা সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম মিনিমাম নরমাল টেনজেন্ট, এই ভিডিওগুলো আমার করা আছে আগের। সেখানে আমি হয়তোবা তুমি করে বলছি, তুমি করে বলছি কারণ ছোটদের জন্য তৈরি করেছিলাম। তো এই জন্য আমি আসলে আগেই ক্ষমা চাইনি। ওখানে আপনি ফিল করতে পারবেন আরো বিস্তারিত ব্যাপার। আর এই যে ব্যাপারটা আছে আজকের যে লেকচারটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, এখান থেকে আসবে এবং এখান থেকে ভাইভাতে জিজ্ঞেস করবে। আমরা পরবর্তী দিন আমি কিছু ভিডিও দিয়ে দিব আপনাকে এটা, আর পরবর্তীতে আমরা আজকের মধ্যে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা বিভিন্ন থিওরাম গুলো আছে বাকি, যে রুলস থিওরাম, মেইন রুলস থিওরাম, টেইলরস থিওরাম, তারপর আমরা আজকে ইন্ডিকেশন করব। সবকিছু আজকে শেষ করব, তার জন্য দোয়া চাই। আর কিছু কিছু ভিডিও দিব, সেখানে আমি হয়তোবা তুমি করে বলছি, সেখানে জন্য ক্ষমা প্রার্থী। আর একটা হচ্ছে কথা, আমি অনেক সময় পড়াতে গেলে ভুল বলে থাকি বা ভুল পড়ায় থাকি। যেমন ওডিতে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে একদম বিশাল ভুল করছি। তো এটা আপনারা একটা আমাকে জানাবেন, যদি সাথে থাকতেন সেখানে কিন্তু ভুল হইতো না। কিন্তু লাইভ ক্লাসে আরো সমস্যা আছে। তো যদি ভুল পান আমাকে জানাবেন, কারণ আমি পরবর্তীতে সংশোধন করব। আর ভুল হতেই পারে, মানুষ মাত্র। আর ভুল ধরতে পারে যারা, তারা আসলে সঠিকভাবে পড়াশোনা করছে বলে বিবেচনা করা হয়। তো আমার জন্য দোয়া চাই, আমি অসুস্থ অনেক, আপনাদের জন্য দোয়া রইল। আর আপনারা অনেক পড়াশোনা করতে থাকেন, আগের গুলা রিভাইজ দিতে থাকেন। আমি কিন্তু আমার সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবো, আপনারা আপনাদের কাজটা করে ফেলেন। ওকে, আল্লাহ হাফেজ।